এই যে উঠতি বয়সী ছেলেদের মধ্যে একটা প্রবলেম খুব থাকে, সেটা হচ্ছে মাস্টারবেশনের সমস্যা। আমার একটা সম্বন্ধ এসেছিল, আমি থিয়েটার করি বলে তারা আমাকে একসেপ্ট করেনি। আর যোগা এই মুহূর্তে ভারতবর্ষে তো বটেই, সারা বিশ্বে শরীর চর্চার একটি জনপ্রিয় পদ্ধতি। সোমহাও কোথাও গিয়ে না আমাদের চাহিদাটা একটু বেশি বেড়ে গেছে, আমরা না অল্পে সন্তুষ্ট হতে পারি না। সুগার নিয়ে এত বাড়াবাড়ি এই মুহূর্তে যা হয় আর কি, হ্যাঁ। মানে 2005 সালে যখন আমি দীক্ষা নিয়েছিলাম, আমার সাথে একজন ফরেনার ভদ্রলোকও দীক্ষা নিয়েছিলেন, নাম বলবো না আমি। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি অত দূর থেকে আজকে এই কলকাতা এখানে কেন এসেছেন ভারতবর্ষে এই দীক্ষা নিতে। তো উনি আমাকে উত্তরে বলেছিলেন, আমি বাংলাতেই বলছি, আমার মা চাইতেন আমি সন্ন্যাসী হই। আর একটা যেটা খুব খারাপ জিনিস যেটা আমার লাগে, আমাকেও এটা ফেস করতে হয়েছে, আমাকে ভীষণভাবে ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে গ্রান্টেড টাকা ছেলে মেয়েদের নামে আসছে, ওদেরকে একটা সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে বাকি টাকাটা কিন্তু আড্ডাবাজি উইথ সম্রাটের নতুন পর্বে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যে একাধারে যোগা টিচার, আরেকদিকে মাইম মাইম যে আর্ট ফর্মটি অভিনয়ের সঙ্গে যুক্ত, তাতেও সে দারুণভাবে মানে একজন অগ্রণী বলা যেতে পারে, এবং সবচেয়ে বড় কথা অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ। আসুন আমরা বেশ কিছুটা সময় কাটাই আজকের এই প্রোগ্রামে রাহুল সরকারের সঙ্গে। হ্যাঁ, রাহুল সরকার অত্যন্ত প্রিয় মানুষ আমাদের, ওকে পেলাম আজকে আমাদের এখানে। স্বাগত আড্ডাবাজি উইথ সম্রাটে। আপনাকেও প্রণাম স্যার, যে আপনি আমাকে ডাকলেন, যোগ্য মনে করলেন। অবশ্যই অবশ্যই, এটা আমার কাছে পরম সৌভাগ্য, পরম পাওয়া। কথা বলতে গেলে যেটা প্রথমেই জিজ্ঞেস করব, রাহুল তুই তো একজন খুব, তুই বলেই বলছি কিন্তু। অবশ্যই স্যার, এটা তো তো তুই একজন খুব মানে কি বলবো, খুব অত্যন্ত ট্যালেন্টেড একজন যোগা টিচার। আর যোগা এই মুহূর্তে ভারতবর্ষে তো বটেই, সারা বিশ্বে খুবই একটি মানে জনপ্রিয় পদ্ধতি, শরীর চর্চার একটি জনপ্রিয় পদ্ধতি। আর যোগাতে শুধু তো শরীর নয়, মনেরও চর্চা হয়, যেটুকু আমার জানা আছে একদম আর কি। একদম সত্যিই তাই। এবং মনকে মানে বর্তমানে যে স্ট্রেসফুল লাইফ মানুষের জীবনে, বিভিন্ন রকম ভাবে কর্মগত দিক থেকে, সাংসারিক দিক থেকে যত দিন যাচ্ছে আরো বাড়তে থাকছে এই জিনিসটা। তো এইটার রেমিডিজ হিসেবে যোগা কতটা উপকারী বলে তোর তোর কাছ থেকে শুনবো আর কি এর সম্বন্ধে একটু। না, প্রথম কথা বলি স্যার, যেটা যে এই যে আমরা যে কথাগুলো বলি, যে স্ট্রেস, দুশ্চিন্তা, এই যাবতীয় যা কিছু ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এগুলো চিরকালই ছিল। জবের থেকে মানে 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 মানুষ ছিল তবে থেকেই ছিল, থাকবেই, কিছু করার নেই। এখন সমস্যাটা হচ্ছে যে এই যে স্ট্রেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, আমাদের ছেলেবেলা, আমরা যারা 90-এর দশকের মানুষ যারা, তো আমরা এগুলো এত কিছু শুনিনি। তখন তো সোশ্যাল মিডিয়া ফিডিয়া এগুলো সব তো আমাদের কাছে ছিল রকেট সায়েন্স। একটা খুব সাধারণ জীবন যাপন করে অভ্যস্ত আমরা। না, ওটা কোনো চিন্তাতেও ছিল না কোনো, না, যে কোনোভাবেই কিছু ছিল হতে না। পারে। এই শব্দগুলোর সাথে আমরা পরিচিতই ছিল না। তারপর আমার যতদূর মনে পড়ে, এই 2003 সালের পর থেকে মাধ্যমিক পাশ করলাম, এই উচ্চ মাধ্যমিকেতে গেলাম, তারপর আস্তে আস্তে এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হতে শুরু করলাম। তো এখন সমস্যাটা হচ্ছে যে আগে আমাকে এটা বুঝতে হবে যে স্ট্রেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই যাবতীয় যা কিছু, এগুলোর উৎসটা কোথায়, এগুলো এত এখন আমরা বেশি কেন শুনতে পাচ্ছি। আমার যেটা মনে হয়, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, কারণ বহু মানুষের সাথে যেহেতু আমার উঠা বসা হয়, যোগাযোগ হয়, যেটা আমার মনে হয়েছে যে somehow কোথাও গিয়ে না আমাদের চাহিদাটা একটু বেশি বেড়ে গেছে, আমরা না অল্পে সন্তুষ্ট হতে পারি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে। যেরকম ছোটবেলায় ধরুন আমাদের যিনি বড় মা ছিল, মানে মায়ের দিদা বা বাবার ঠাকুমা, আমরা তো এদেরকেও দেখেছি, এনারা খুব অল্প বয়স থেকেই মানে একটা বৈধব্য জীবন যাপন করে এসছে। কিন্তু সেই মানুষগুলোর কোনো মানসিক রোগ, মানে কোনো রকম ডিপ্রেশন, একাকিত্বে ভোগা, এখন আমরা অনেক কিছু রোগ ভোগের নাম শুনতে পাই, কি ডিমেনশিয়া না কি সব, এগুলো শুনতে পাই। তখন কিন্তু আমরা এগুলো শুনতাম না। তারা তাদের সংসার নিয়ে, নাতি নাতনি নিয়ে, তাদের এই অল্প মানে অল্প চাহিদা নিয়ে, নিরামিষ খাওয়া, একটা সামান্য ব্যাপার নিয়ে তারা মানে ভীষণভাবে সুখে থাকতেন, ভালো থাকতেন। একটা বয়সের পর গিয়ে হয়তো সবার কারুর সুগার ধরে গেল, সেটা তো একটা বয়সে আসাটা মানে অস্বাভাবিক কিছু না, তখন তো সেইভাবে শরীর চর্চা বা জিমে যাওয়া এই ব্যাপারগুলো তো সব তখন ছিলই না। না মানে সুগার, হ্যাঁ। প্রেশার,
প্রেশারটা যদি বা শুনেছি, সুগার নিয়ে এত বাড়াবাড়ি এই মুহূর্তে যা হয় আর কি, হ্যাঁ, মানে সেটাই তখন- সেটাই আমি বলছি। এগুলো তো আমরা দেখিনি। আমরা একটা জিনিস দেখতাম যে প্রত্যেকেই না কোনো মানে গুরুদেবের কাছে দীক্ষিত, সন্ধ্যের পর সবাই ধ্যান জপে বসতেন বা তাদের গুরু ভাইরা আসতেন, একটা সৎসঙ্গ হতো। এখন আমি এদান্তে একটা জিনিস ভীষণ লক্ষ্য করছি, এখনকার দিনে বিশেষ করে আমাদের মতো কোনো ইয়াং ছেলেমেয়েরা যদি কোথাও দীক্ষা নেয় বা কারোর শরণাপন্ন হয়, তাদেরকে রীতিমতো টোন টিটকিরি কাটা হয়, ব্যঙ্গ করা হয়। এই যে ব্যাপারগুলো, ভারতবর্ষের যেটা আদর্শ, যে স্পিরিচুয়ালিজম, যেটা ভারতবর্ষের বেস, ভারতের মানে সনাতন সংস্কৃতি যেটা বেস, এইগুলোকেই আমরা অবজ্ঞা করতে শুরু করেছি। কিন্তু মানে বিদেশি যারা, ফরেনার্স যারা, তারা কিন্তু এই জিনিসগুলোকে ভীষণভাবে মান্যতা দিচ্ছে। আমি আমার কথা বলছি, আমি আপনার মানে মানে হ্যাঁ, প্রসঙ্গেই একদম, আসছি একদম, একটু ইয়েতে। 2005 সালে যখন আমি দীক্ষা নিয়েছিলাম, আমার সাথে একজন ফরেনার ভদ্রলোকও দীক্ষা নিয়েছিলেন, নাম বলবো না আমি। উনি ইরাক থেকে এসেছিলেন, সরি ইসরায়েল থেকে উনি এসেছিলেন ভদ্রলোক। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি অত দূর থেকে আজকে এই কলকাতা এখানে কেন এসেছেন ভারতবর্ষে এই দীক্ষা নিতে? তো উনি আমাকে উত্তরে বলেছিলেন, আমি বাংলাতেই বলছি, যে দেখো আজকে আমি বলে না, আমার মতো বহু মানুষ মানে বাইরে থেকে ভারতবর্ষে আসছে। কারণ তাদের কাছে না গোটা বিশ্বের কাছে এটা একটা মানে কিউরিয়াসিটির বিষয় যে ভারতবর্ষের মতো একটা দেশ, যেখানে এখনো বহু মানুষকে এটা চিন্তা করতে হয় যে পরের বেলায় আমি আমার অন্য সংস্থান কিভাবে করব, পরের দিনও না, পরের বেলায়। তো এত অল্পে তারা কিভাবে ভালো আছে, কিভাবে সন্তুষ্ট আছে? আজকে রিসার্চ বলছে ভারতীয় অধ্যাত্মবাদ হচ্ছে তার বেস। এই যে মেডিটেশন, প্রাণায়াম, এই যে বিষয়গুলো যেগুলো, এইগুলোই ভারতের মানে যে ভারতের যে মানে কি বলবো, যে এই সনাতন যে কালচারটা, যেটা ভারতীয় মানে মানুষের যে মনস্তত্ত্ব, তার বেস হচ্ছে এই। আর এই যে পথটা, ওদের যে জীবনটা, এটা প্রচন্ড মানে রেসলেস, সকাল থেকে রাত অব্দি বলে আমরা শুধু ছুটছি আর ছুটছি, সার্ভাইভালের জন্য, শুধু অন্য সংস্থানের জন্য। এবং সপ্তাহে একটা দিন হয়তো কেউ ছুটি পাচ্ছে, সেই একটা দিন আগে ভোগবাদের চরমে তারা পৌঁছে যাচ্ছে। ফলত কি হচ্ছে, সেখান থেকে ওই জীবনটায় না কোনো শান্তি নেই। কিন্তু ভারতবর্ষের যে সনাতন কালচার, যেটা এই যে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে উঠে একটু মনোসংযোগের মাধ্যমে দিন শুরু করা, কারুর কাছে সমর্পণ করা। আমি গুরুদেবের দীক্ষা নিচ্ছি মানে কি হচ্ছে, আমি কারুর কাছে সমর্পণ করছি, একটা সমর্পণের জায়গা আমার আছে। এই যে সমর্পণ করা, যে কোনো আমাদের দেখেছি আমাদের নাচের সময় বা সকালবেলা যখন আমি মাঠে জগিং করতে যাই, তখন দেখি ওখানে বেশ কিছু মানুষ আসে যারা এক্সারসাইজ করার আগে ভূমি স্পর্শ করে ভূমি মায়ের কাছে ক্ষমা চায় যে তোমার উপর আমরা পদাঘাত করছি, আমাদেরকে ক্ষমা করো। এই যে আত্মসমর্পণ করা, এই যে কালচারটা, এটা ভারতীয়দের মানে কি বলবো, যে এত অল্প সন্তুষ্ট রাখতে সাহায্য করে। মানে মানে মেন্টালিটিটা পরিবর্তন করা দরকার, তাই তো মূল। মেন্টালিটি পরিবর্তন মানে আমাদের যে কালচার, সেটাকে আমরা ফেলে দিয়েছি, দিয়ে আমরা এখন ওয়েস্টার্ন কালচারটাকে বেশি একসেপ্ট হ্যাঁ, করেছি। মানে এটা তো একটা এমন একটা লাইফস্টাইলের মধ্যে আমরা চলে গেছি যে আমাদের আরো চাই, আরো যে জাগতিক জিনিস, জাগতিক ম্যাটেরিয়ালস আমাকে বেশি সুখী রাখতে পারে, এর মধ্যে আমরা বেশি ডুবে গেছি। আমাদের লাইফস্টাইলটাকে আমরা এমন জটিল করে ফেলেছি, আমাদের মানসিকতাও সেখান থেকে জটিল হয়ে গেছে, সহজ সরল ব্যাপারটা আর নেই। যেরকম আমি আরেক বলছি, ইয়াং ছেলেমেয়েরা যারা আমার কাছে ভর্তি হয়, ম্যাক্সিমামই সব লেটে ঘুম থেকে উঠে, তাদেরকে সকালবেলা আমি কিছুতেই ক্লাস দিতে পারি না, বলে স্যার সকালবেলা ঘুম ভাঙছে না। তারপর মেডিটেশন অনেকে করতে চায় না, ইয়াং ছেলে পিলেদের মধ্যে বলি, বলে স্যার কেন ওটা ফ্ললেস লাগে, ভালো লাগে না মেডিটেশন করতে, চোখ বুঝে বেশিক্ষণ থাকলে কেন ওটা ভয় ভয় লাগে, ভেতরে কোনো যেটা কম্পন হচ্ছে, অন্ধকারে তলিয়ে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো গ্রো করছে তাদের মধ্যে। তো এখন যোগ, মেডিটেশন, এটার থেকেও বড় কথা আগে যে আমাকে আমার নিজের রুটটাকে বুঝতে হবে। যোগ হচ্ছে আমার রুট, আমার শেকড়। এই যে ভারতবর্ষের এটা শেকড়, এটা ভারতবর্ষের একটা আদি সংস্কৃতি। এই শিক্ষা ভারতবর্ষ গোটা পৃথিবীকে প্রাচীনকাল থেকে দিয়ে এসছে। প্রাচীনকাল থেকে বহু বড় বড় মহাপুরুষরা ভারতবর্ষে এসে যোগ শিক্ষা নিয়েছে, তারা আগামী দিনে গোটা পৃথিবীকে ছড়িয়েছে। আজকেও গোটা পৃথিবীর মানুষ এটা বুঝতে পারছে। তো এই যে যোগ, আমি সবসময় চেষ্টা করেছি, যোগ মানে ওই কাষ্ঠবৎ কতগুলো হাত তোলো, হাত নামাও, শ্বাস নাও, শ্বাস ছাড়ো, এই কাষ্ঠবৎ কিছু বিষয় না। আমাদের যেটা আদি সংস্কৃতি, যেটা সেইটাকে আমি মানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করেছি। আমি আমার পদ্ধতিতে, আমার নিয়ম মতো আমি শেখানোর চেষ্টা করি। বহু মানুষ যারা আমার কথা শোনে তারা ফল পায়, আর অধিকাংশই যারা পেশেন্স রাখতে পারে না তারা ছেড়ে চলে যায়। মানে এই জন্যই বোধহয় ভারতবর্ষকে বিশ্বগুরু, এখন এই ব্যাপারটাই বেশ এটা প্রচার তো বড় হচ্ছে আর কি, এটা তো বিশ্বগুরু বলা আদি হচ্ছে। সত্য একদম। 21শে জুন সম্ভবত বিশ্ব যোগ দিবস পালন করা হয় বর্তমানে ভারতবর্ষে, এটা দেখি প্রচার বিভিন্ন রকম। আচ্ছা, তুই যে মানে এই যোগা জিনিসটা নিয়ে শেখা শুরু, তোর মানে শেখা কার কাছে? আমি সেই অর্থে কোনো গুরু পাইনি। ছোটবেলা থেকেই আমার মানে যেহেতু আমি ক্রিকেট খেলতাম, খুব ফ্ল্যাবি ছিলাম, স্থূলকায় ছিলাম, তো আমাদের যিনি কোচ ছিলেন কানাইলাল মাইতি। এটা আমি 1999 সালের কথা বলছি। স্যার আমাকে তখন রেগুলার মানে মাঠে ব্যায়াম করাতেন।
উনি ব্যায়াম করার, নিয়মিত শরীরচর্চা করার এই অভ্যাসটা আমার মধ্যে তৈরি 5, করেছিলেন। 6 এ পড়িস হয়তো তখন। না, 1999 তখন আমি ক্লাস 8 এ পড়ি। 8 এ পড়ি। হ্যাঁ, আচ্ছা, 1999 সালের কথা বলছি। বেশ, বেশ। তো স্যার রেগুলার ব্যায়াম করার এই অভ্যাসটা আমার মধ্যে গ্রো করেন। আমার বাবাও যেহেতু আগে বক্সিং করতো, ফুটবল খেলতো, খেলাধুলার মধ্যে ছিল। বাবাও বলতো রোজ করবে বাড়িতে। সেটা যোগব্যায়াম নয় তো সেটা। না, সেখান থেকে শুরু হলো। হুম। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের ফ্ল্যাটে বাবাইদা বলে একজন থাকতো। আমাদের ফ্ল্যাটে, আমি যে ফ্ল্যাটে থাকি আমাদের কমপ্লেক্সে। তো বাবাইদা আয়রন ম্যান শ্রী নীলমণি দাস, হুম, উনার হুম, হুম। ব্যায়ামের বই পড়ে ও নিজে রেগুলার ব্যায়ামটা করতো। তো সেই বাবাইদা ১ম আমাকে নীলমণি দাসের যোগব্যায়ামের বইটা দেয়। সেই বইটা পড়ে সেটা বেগুনি, বেগুনি এটা মানে হ্যাঁ, কভারটা, হ্যাঁ, 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 তার মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। হ্যাঁ, 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 এটা খুব দেখতাম হ্যাঁ, ছোটবেলায়। হ্যাঁ। তো হ্যাঁ, ওই বইটা পড়ার পর যোগ ব্যায়ামের প্রতি, যোগের প্রতি আমার একটা ১ম ভালোবাসা তৈরি হলো। হুম, হুম, হুম। তারপর সেই আরেকজন বাবাইদা ছিল, আরেকজন অশোকদা বলে একজন ছিল, আমাদের ফ্ল্যাটে আসতো আড্ডা মারতে। তো আমাদের ছাদে ক্রিকেট খেলা হতো, ক্রিকেট খেলতে। অশোকদার কাছ থেকেও খুব স্বামী বিবেকানন্দের কথা খুব বলতো। বিবেকানন্দের ধ্যানের বই টইগুলো সব ওর কাছ থেকে নিয়ে পড়তাম। আর এমনিতেও ছোটবেলা থেকে আমার বাড়িতেই মানে কি বলবো, এই বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এদের মানে এই কালচারটা ছিল। মানে আচ্ছা, আমার আচ্ছা, আচ্ছা। দীক্ষিত হয়তো কেউ নয়, হুম। কিন্তু তাদের বই পড়া, তাদেরকে খুব ইয়ে করা, রেগুলার নিয়মিত দক্ষিণেশ্বরে এই ব্যাপারগুলো আমাদের মধ্যে, আমার ফ্যামিলি কালচারের মধ্যে ছিল। বলে না, যদি তোমার ফ্যামিলি হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ, ভীষণ হ্যাঁ, ম্যাটার হ্যাঁ, করে হ্যাঁ। একটা মানুষের, তার ওটা তো শেকড় কিরকম। ওটা আমাদের অবচেতনটাকে তৈরি করে। হ্যাঁ, একদম। তুমি কি পরিবেশে আছো সেটা, কাদের সঙ্গে আছো সেটা তৈরি করে। তো সেই বই টইগুলো পড়ার পর থেকে ওই মেডিটেশন করা, মনোসংযোগ করা, তারপর নীলমণি দাসের বই তো কুলকুণ্ডলিনী জাগরণে একটা চ্যাপ্টার হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ। এইগুলো পড়তাম। তারপর একটা সিরিয়াল হতো তখন আমাদের ছোটবেলায়, শক্তিমান। তো সেখানে হুম, এরকম দেখাতো হুম, এই হুম। কুণ্ডলিনী জাগরণের একটা ব্যাপার। ওইখান থেকে যোগের প্রতি, মেডিটেশনের প্রতি আমার একটা মানে তৈরি হয়। আগ্রহ আছে আরকি। অষ্টাঙ্গিক যোগ সম্পর্কে জানতে পারলাম ওই ক্লাস 8 9 এ পড়তে পড়তে, গিয়েতে পর কি করে সমাধি অবধি ওঠা যায়। তো সেইখান থেকে ওই জিনিসগুলোর প্রতি আগ্রহ তৈরি হয় এবং স্বামী বিবেকানন্দের প্রতি একটা প্রবল একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা একটা মানে গড়ে ওঠে। এবং আমিও ভেবেছিলাম আমি সন্ন্যাসী হবো, এ হবো, সেইগুলো নিয়ে খুব চর্চা করতাম। যোগের উপর যত রকম বই আছে, হাত খরচার থেকে টাকা জমিয়ে নিজে নিজে পড়া। ক্লাস 8 9 মানে ক্লাস 9 এ পড়তে আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি সন্ন্যাস নেবো, মানে বিয়েতে যাব। হুম, তো হুম, ওইভাবে আর কি যোগের পথে আমার আসা, যোগ ব্যায়াম আমার ওইখান থেকেই শুরু করা। হুম। এই সন্ন্যাস নেওয়ার পথে যাব, সেটা এখন পরিবর্তন হয়েছে নাকি? না, পরিবর্তন বলবো না, না। এবার হায়ার স্টাডিজ বলে না, পড়াশোনা করতে করতে আমি হ্যাঁ, আরেকজন মহাপুরুষের কথা জানতে পারলাম, যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়। হ্যাঁ। তো উনার জীবনী গ্রন্থ পুরাণ পুরুষ, ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায়ের লেখা, ওই বইটা পড়ার পর আমার মধ্যে একটা অদ্ভুত আলোড়ন তৈরি হলো। মানে উনি এমন একজন মানুষ ছিলেন, সংসারী ছিলেন, হুম, বিবাহিত ছিলেন, হুম, তার হুম। সন্তানাদিও ছিল। উনি একটা অদ্ভুত জিনিস করে দেখালেন যে সংসারে থেকে সমস্ত কর্তব্য পালন করে, চাকরি বাকরি করে, স্ত্রীর সাথে স্বাভাবিক সম্পর্ক রেখেও কি করে তুমি যোগের পথে একদম এক্সট্রিম অব্দি যেতে পারো। এই কালচারটা উনি, এটাই তিনি নিজ জীবনে করে দেখালেন। তো এই পুরাণ পুরুষ বইটা পড়ার পর আমি আমার মাকে বরাবরই খুব ভালোবাসি। মানে আমার জীবনের আর একটা নাম হচ্ছে আমার মা। বাবা আরো সবাই আছে অবশ্যই, কিন্তু মায়ের যে জায়গাটা, তো সন্ন্যাসী হবো ভাবতাম ঠিকই, কিন্তু মাকে ছেড়ে কি করে থাকবো, এটা তো আমার কাছে খুব একটা কষ্টদায়ক ব্যাপার ছিল। বললাম যাকে এটা বয়সের পর হয়তো পেরে যাবো। আর মা খালি বলতো যে না, আমি কিন্তু তোমাকে সন্ন্যাসী হওয়ার পারমিশন দেবো না। এই নিয়ে মার সাথে এই লাগতো। মানে বলে না, বিবেকানন্দকে শ্রদ্ধা করে, এই কথা সব বাবাই না, বলবে, ওটাই তো কিন্তু স্বাভাবিক। বিবেকানন্দ হও এই কথা কিন্তু খুব কম বাবা মাই হুম, বলবে। হুম। কারণ এই পথটা অতটা সোজা নয়। তো যাই হোক, তো লাহিড়ী বাবাকে জানার পর থেকে আমি দেখলাম যে না, আমি সংসারের থেকেও সাধনা করতে পারবো, সবকিছু করে। আর একটা জিনিস যেটা লাহিড়ী বাবা বলতেন, যে ভারতবর্ষের সনাতন ধর্মের তো এটাই তো আদর্শ, শিবের পাশে পার্বতী, কৃষ্ণের পাশে রুক্মিণী, নারায়ণের পাশে লক্ষ্মী, ব্রহ্মার পাশে সরস্বতী। এটা তো মানে সেখানে তো সস্ত্রীক ধর্মাচরণের কথাই বলেছে আমাদের শাস্ত্রে। সংসার ত্যাগের এরকম কোন অনুমোদন তো সেভাবে তো পাওয়া যায় না। তো না, দুটোই আছে, হ্যাঁ, দুটোই দুটোই আছে আছে। অলটাই, দুটোই। কিন্তু সন্ন্যাসটা সবার সংস্কারে থাকে না, ওটা ওই হুম, পথটা সবার জন্য নয়। হুম, এক একজনের তো এক একটা, যেমন হাতের 5 আঙুল একরকম হুম। হয় না, না, আমাদের সবার যে জন্য আমাদের যে একরকম না। 4টে আশ্রম ছিল, হ্যাঁ, 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 তার মধ্যে সন্ন্যাস তো হ্যাঁ, লাস্টে সন্ন্যাস হয়ে থাকছেই। আছে। কিন্তু সেটা হ্যাঁ, সবার জন্য না। এবার সন্ন্যাসটা তাহলে আমার জন্য না। ওটা আমার জন্য, তাহলে লাহিড়ী বাবার এই যে মানে মানে মধ্যস্থতার এই যে পথটা, এইটা আমার জন্য। তো সেখান থেকে লাহিড়ী বাবার মানে রিসার্চ করতে করতে যাওয়া, তো সেখান থেকে তার এই ক্রিয়াযোগের দীক্ষা নেওয়া, সেই তার পথে 2005 সাল থেকে এখানে আমার আসা। ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো হয়েছে। আমার মা চাইতেন আমি সন্ন্যাসী হই। ছোট থেকে শুনে এসেছি আমি বড় হলে সন্ন্যাসী হবো, সেটা আমার মায়ের প্রচন্ড ইচ্ছা ছিল। আহ, এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গে, মা যেহেতু রামকৃষ্ণ মিশনের স্বামী বীরেশ্বরানন্দজির দীক্ষিত, আচ্ছা, আমিও স্বামী ভূতেশানন্দজির থেকে, সেটা অনেকদিন আগে 91, তখন বোধহয় 9 10 পড়ি হবে কিছু। মায়ের খুব ইচ্ছে ছিল আমি সন্ন্যাসী হই। ইভেন যখন মায়ের একদম শেষ দিকে আর কি, যখন প্রায় শেষে 2.5 বছর মতো মায়ের বিড়াল হওয়ার পর, যখন একটু সেন্স ফিরে এলো, তখন জানা বাবা একটু দেখে যাই।
তো তুই হয়েছিস, মানে গেরুয়াটা দেখে যাই, কিন্তু কারে প্রকারে আমি সেটা হইনি আর কি। সেটা আমারই দোষ। এখানে একটু এটা ব্যতিক্রমী, এটা কিন্তু ব্যতিক্রমী। সে তো ব্যতিক্রম হ্যাঁ, থাকবেই। হ্যাঁ, আমাদের তো ছিলই, যে আমাদের চতুরাশ্রম ছিল, যে তুমি একটা সময় অব্দি গুরুর আশ্রমে থেকে, ওটাও সংসার থেকে বিযুক্ত থাকাই, নিজের সংসার হ্যাঁ, থেকে বিযুক্ত থাকাই। এবং আমার মনে হয় এই জিনিসটা আবার ফিরে আসা উচিত, গুরুকুল, ব্রহ্মচর্য যেটা আশ্রম গুরুকুল যে যেটা, সিস্টেম, এই প্রথাটা আবার ফিরে আসা মানে উচিত। বছর 20 তোমাকে ওখানে থাকতে হবে, 5 বছরের পর থেকে 25 বছর অব্দি, তারপর আরো 25 বছর তুমি সংসার করো, তারপর তুমি বানপ্রস্থে যাও, এবং আলটিমেটলি সন্ন্যাসের দিকে যাও। মানে ভোগও আছে, ত্যাগও আছে। হুম। আমাদের সিস্টেমটা এমন ছিল, ভোগও হুম। আছে, ত্যাগও আছে, আবার নির্দিষ্ট সময় ছাড়তে জানাও আছে। আমি দেখেছি তো বিভিন্ন, এখন যেটা হয়, এখন তো মানুষের ধরো ওষুধের প্রয়োগে যাই হোক না কেন, মানুষের মানে লাইফটা অনেকটা বেড়ে যাচ্ছে, মানে বেঁচে থাকার এটা গড় আয়ুটা অনেকটা বাড়ছে মানুষের, কিন্তু আবার যন্ত্রণাও বাড়ছে। যত তারা 70-80 এরকম বছর বয়সে গিয়ে সংসারে আরো আষ্টে পিষ্টে থাকতে চাইছে, নতুন প্রজন্মের সাথে তাদের সংঘাতটা বাড়ছে। সাধারণ ক্ষেত্রে যেটা হয়, কালকেই তো দেখছিলাম বোধহয় মোবাইলে কিছু কিছু এরকম, মানে খুব খুব জঘন্য জঘন্য অপরাধ হচ্ছে, মানে বয়স্কদের প্রতি, সংসার থেকেই আসছে সেটা, তবে এক্ষেত্রে পরিবার আমি থেকে। আপনাকে একটু ইন্টারাপ্ট করছি স্যার, আমি যেহেতু মানে আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখি এই যে দুটো প্রজন্মের মধ্যে এই যে সংঘাতটা যেটা হচ্ছে, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এটা আমার ব্যক্তিগত মতে, আমার দেখার জায়গা থেকে যেটুকু বললাম, আমার স্বল্প অভিজ্ঞতার জায়গা থেকে আমি কিন্তু দায়ী করব গার্জেন পক্ষকে। কেন বলছি আমি, কারণটা আমি বলছি, আমি যেটা দেখছি ছোটবেলা থেকেই আমার নিজের রিলেটিভ সার্কেলেও দেখছি, সবাই না কোথাও গিয়ে সামহাও চেষ্টা করে নিজের ইচ্ছাটাকে, যেটা সে পারেনি সেটাকে তার তার ওপর সন্তানের উপর চাপিয়ে দেওয়ার। ফলত কি হচ্ছে, তারা না তাদের কথা শুনছে না। আমি যেটা সবসময় সব গার্জেনদেরকে বলি, ওদের সাথে আড্ডা মারো, ওরা কি বলছে সেটা শোনো, ওদের কথাটা শোনো। আমি টিচার হিসেবে বলছি, আমার স্টুডেন্টরা, টাচুট বলা উচিত না, এটা আমার সৌভাগ্য, আমাকে যে ভালোবাসে তার একটা অন্যতম কারণ, আমি কোনোদিন কোনো স্টুডেন্টকে জ্ঞান দিতে যাই না। তারা যখন আমার সাথে কথা বলতে আসে, আমি চুপ করে বসে আগে তাদের সমস্যাটাকে ভালো করে শোনার চেষ্টা করি। এই যে বিভিন্ন রকম সমস্যা হয় তাদের, তারা সেগুলো খোলাখুলি ওপেনলি আমাকে বলে সব। এবার আমি একটাই কথা বলি, দেখো তোমার সমস্যার সমাধান আমি করতে পারবো না, তোমাকেই করতে হবে। আমি চুপ করে বসে শুনবো, মন খুলে আমার সাথে তুমি কথা বলো। তো ওরা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলে, জড়িয়ে ধরে আমাকে, কারণ ওরা একটা কথা সবসময় বলে, স্যার জ্ঞান দেওয়ার লোক প্রচুর পাই, কিন্তু এতটা মন খুলে কোনোদিন কারোর সাথে কথা বলতে পারি না, এটা কেউ শুনতে চায় না আমাদের কথা। ঠিক আছে বলো না, যেটা আমি আমার ক্ষেত্রেই একবার বলি, ক্লাস 8-এ আমি ফেল করেছিলাম, মানে প্রমোশন পাইনি। তো যেদিন রেজাল্ট বেরোলো, বাড়িতে এলাম, চুপ করে বসে সন্ধ্যাবেলা আবার পুরনো বই খাতাপত্রগুলোকে বার করে পুরনো অঙ্কগুলো প্র্যাকটিস করছি। 1 by 1 সবাই ঢুকছে ঘরে, ঢুকে সবাই জ্ঞান দিচ্ছে, এ করছে, বকছে, বাবাগুলো কাঁদলো। আমার সমস্যাটা কি হচ্ছে, আমি কেন ফেল করলাম, আমার প্রবলেমটা কোথায় হয়েছে, কেউ কিন্তু জানতে চাইলো না। তারপর পরবর্তী জীবনে যখন চাকরি লাইফে এলাম, একটা প্রাইভেট সেক্টরে ঢুকেছিলাম, চাকরি 2013 সালের কথা বলছি। তো প্রাইভেট সেক্টরে 2 সপ্তাহ কাজ করে আমি ছেড়ে দিই, কারণ বস একটা স্ল্যাং দিয়েছিল, আমি বসকে পাল্টা স্ল্যাং দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। পাল্টা স্ল্যাং দিইনি, মানে অন্যভাবে তাকে উত্তরটা দিই, স্ল্যাং তো ওভাবে দিতে পারে না, সব কালচার ছেলেমেয়েরা সব এগুলো দিতে পারে না। তো একটা উত্তর দিয়ে আমি বেরিয়ে চলে আসি। এইবার এই যে বাড়ি ফিরে এলাম, তারপর থেকে সব 1 by 1 কেউ ফোন করে, কেউ বাড়িতে এসে, কিরে বাবা তুই রাহুর ঝটকাটা খেয়ে গেলি, তোর এই হলো, আমার কি প্রবলেম হয়েছে এটা কিন্তু কেউ শুনতে চাইছে না। তো এইখানে আমি বলবো দোষটা কোথাও গিয়ে গার্জেনদের। স্রোতের বিপরীতে গেলি আর কি। হ্যাঁ স্রোত তো চাকরি করো, হ্যাঁ, সংসার তো করো, যাই ব্যাস হোক, all right। তো সে তখন অল্প বয়স ছিল, পরে তো জানতে পারলাম প্রাইভেট সেক্টরে দেখে এটাই নিয়ম, বসরা যা খুশি তাই বলে, সবাই কনফিডেন্টলি শুনতে হয়। এটা পরবর্তীতে জানতে পারলাম, তখন বয়স অল্প ছিল, রক্ত গরম ছিল, আমি মেনে নিতে পারিনি। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে এই যে সংঘাত হচ্ছে, আমি একটা মানে সব গার্জেনদেরকেই যেটা বলি, আগে ওরা কি বলছে সেটা শোনার চেষ্টা করো, ওদের প্রবলেমটাকে বোঝার চেষ্টা করো, তুমি ওদেরকে কথা বলতে দাও। ওদের জায়গাটা তো আমাকে আগে বুঝতে হবে, কারণ সবার সংস্কার থাকে না, সে আমার ছেলে বলে সে আমার মতোই ভাববে, আমার মতোই চিন্তা করবে, এটা তো হতে পারে না। কারণ তোমাদের সময়টা একরকম ছিল, এদের সময়টা একরকম ছিল, ওদের রকম প্রবলেম থাকে। যেরকম আমি ওপেনলি বলছি, সবার সামনে ইয়ে করেন, এই যে উঠতি বয়সী ছেলেদের মধ্যে একটা প্রবলেম খুব থাকে, সেটা হচ্ছে মাস্টারবেশনের সমস্যা। এগুলো এরা কারোর সাথে শেয়ার করতে পারে না, বলতে পারে না। এবার আমি যখন ক্লাস চলে, ডিউরিং ক্লাস, মানে আমি কলেজের কথা বলছি, যখন ডিউরিং ক্লাস যখন চলে, ব্যায়াম শেখাতে গিয়ে আমি ওপেনলি এগুলো নিয়ে ডিসকাস করি। হয়তো সেই মুহূর্তে ছেলেটা হাসলো, টোন টিটকিরি কাটলো, কিন্তু এন্ড অফ দ্য ক্লাস সেই ছেলেটাই যে পেছনে বসে টিটকিরি কেটেছিল দাঁড়িয়ে থাকে, লাস্টে এসে আমাকে বলে যে স্যার আই এম এডিক্টেড, আমি কি করে এখান থেকে ওভারকাম করব। আমি একটু একটু করে ওর সাথে, শুধু ক্লাসে না, পরে ফোনে কথা বলে বলে একটু 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 করে চেষ্টা করি বিভিন্ন রকমের ভাবে
ওই জায়গা থেকে নিজেকে ওভারকাম করা, পাওয়ারটাকে কি করে তুমি চ্যানেলাইজ এটা করবে, তো বয়ঃসন্ধির এগুলো হ্যাঁ স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু এরা গার্জেনদেরকে বলতে পারে না, কারণ আমাদের মধ্যে এমন একটা সংস্কার ঢুকিয়ে দিয়েছে যে এই বিষয়গুলো নিয়ে কখনো বয়োজ্যেষ্ঠদের সাথে আলোচনা করা যাবে না, হুম। করলে তুমি খারাপ ছেলে, খারাপ মেয়ে। সবার কিন্তু এটা আসাটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা তো হতেই পারে, কারণ আমাদের যেরকম খিদে পায়, হ্যাঁ প্রপার গাইডটা গার্জেনদেরই করা উচিত, এক্স্যাক্টলি তাই তাই। না? বাবা মা সবচেয়ে কাছের মানুষ, তাদেরই করা উচিত এটা, এবং কিন্তু এই সেটা এই কথাটা আমি নীলমণি দাসের বইতেই খুব ছোটবেলায় পড়েছিলাম, হ্যাঁ। শ্রী নীলমণি দাসের বইতে, কিন্তু সেটা হয় না, ফলত তারা একটা ডিপ্রেশনে ভোগে, সমস্যায় পড়ে যায়, ওখান থেকে তাদের মধ্যে বিভিন্ন ভুল ভাল পথে চলে যাওয়ার, ভুলভাল বন্ধুর পাল্লায় পড়ে গিয়ে উল্টোপাল্টা কাজকর্ম করে ফেলার, উল্টোপাল্টা জায়গায় চলে যাওয়ার, ওদের মধ্যে এই জিনিসগুলো মানে গ্রো করে। কিন্তু সেটা তো হতো না যদি না প্রথম থেকেই বাবা মা সেই জায়গাটা তার ছেলে মেয়ের সাথে তৈরি করে নেয়, যে আমার সন্তান আমার থেকে কিছু গোপন করবে না, কিছু লোকাবে না, কারণ ও জানে যে আমি যদি বাবা মাকে গিয়ে কথাটা বলি, তাহলে আর যাই হোক আমাকে কোনো পানিশমেন্ট দেবে না, আমাকে মারধর করবে না, কিচ্ছু করবে না, তারা শুনবে, কিছু একটা সলিউশন বেরোছে। বাবা মার সাথে সন্তানের না এই সম্পর্কটা তৈরি হওয়া খুব দরকার। আর আরেকটা যেটা খুব খারাপ জিনিস যেটা আমার লাগে, আমাকেও এটা ফেস করতে হয়েছে, আমাকে ভীষণ ভাবে ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে কম্পেয়ার করা, যে তুই ওকে দেখ, ও অঙ্কে 100 পায়, তুই কেন পাস না। তখন আমি বলি, এটা আমি আমার জায়গা থেকে আমাকে কিন্তু ফেস করতে হয়েছে, তখন তুমি বাবা কি বলে, ওর বাবার অত দামি গাড়ি আছে, তোমার নেই কেন, তুমি কেন কিনতে পারো, তখন পাল্টা কম্পেয়ার দেবে। এটা লোকে শুনলে খারাপ লাগবে, কিন্তু এটা ঘটনা। যদি আমি তুলনা করি কন্টিনিউসলি, এটা আমাকে ফেস করতে হয়েছে আমার ছোটবেলা থেকে। আমার পিস্তত বোন, তারপর এক দূর সম্পর্কের মাসি, অলমোস্ট আমরা সেম এজ ছিলাম তিনজনে, আমাকে অলওয়েজ এদের সাথে আমাকে কম্পেয়ার ফেস করতে হয়েছে, যে পান্তুকে দেখ, টুকটুককে দেখ, কোথায় কোথায় প্রতি কথার ভাজে ভাজে। এবার ছোটবেলা থেকেই কম্পারিজনের মধ্যে বড় হতে হতে, মানে তারা খুব ভালো স্টুডেন্ট ছিল আর আমি মিডিওক্রার, তো এই তুলনায় বড় হতে 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 একটা সময় আমি এমন ডিপ্রেশনে, একটা হীনমন্যতার মধ্যে চলে গিয়েছিলাম। প্রায় দীর্ঘ 5-6 বছর আমার জীবনে এই ফ্রেজটা চলেছে, যে আমি না মানুষের সাথে কথা বলতে, কমিউনিকেট করতে ভয় পেতাম। মানে আমার বাড়িতে যদি কোনো রিলেটিভ আসে, তাহলে আমি মুখ লুকিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়তাম। কোনো সোশ্যাল গ্যাদারিং এ গেলাম, আমি চুপ করে একটা কোনায় গিয়ে বসে থাকতাম। মানে কথা বলতে গেলেই আমি ভয় পেতাম, আমি যেটা বলবো সেটা নিয়ে লোকে হাসাহাসি করবে। প্যারেন্টিং খুব একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভীষণ তাই ভাবে, না? ভীষণ ভাবে। আজকের দিনে দাঁড়িয়ে মানে জেনজি যেটাকে বলা হয় আর কি, 97 সালে যারা জন্মেছে ওই সময় থেকে, তাদের মধ্যে যেটা আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি, যে মানে আমি তো একটা স্কুলে টিচিং প্রফেশনে ছিলাম দীর্ঘদিন, আর থিয়েটার করতেও আমি প্রচুর ছেলে মেয়ে পাই। সবচেয়ে সমস্যা যেটা কনসেন্ট্রেশনে, মানে দেখবি এখন যে রিলস দেখে বা শর্টস দেখে 3 মিনিটের, তাও স্কিপ করে করে দেখছে। 3 মিনিট যে আমি মন দিয়ে দেখবো সেটাও ধৈর্য নেই, সেটাও ওই 10 সেকেন্ড 20 সেকেন্ড করে স্কিপ করে করে দেখে নিল, বুঝে গেলাম কি হয়েছে। এই যে ধৈর্যের প্রচন্ড একটা অভাব কনসেন্ট্রেশনে, সেটার জন্য যে স্ট্রেসটার কথা, না তুই বললি সব সময় স্ট্রেস ছিল, কিন্তু আমার ছোটবেলা থেকে স্ট্রেস ছিল যে পড়া না করলে মা বকবে। হ্যাঁ, এছাড়া এই ডিপ্রেশন কথাটা শুনিই নি। এখন কথায় কথায় লোকে ডিপ্রেসড হয়ে যায়, আমি এখন ডিপ্রেশনে, সে আবার স্ট্যাটাস দেয় আমি এখন খুব ডিপ্রেশন ভুগছি আপাতত। তা এই যে ব্যাপারগুলো ওরম বললে বোধহয় কিলো দরে পড়তো আর কি। পড়লেই ডিপ্রেশন চলে যেত। জানতামই না এগুলো কি হ্যাঁ, জিনিস। ওই টাইমে সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকতে হবে, এইগুলো নিয়ে আমরা টেনশন করতাম। আদারওয়াইজ অন্য কোনো টেনশন ছিল না। কিন্তু এখন যে স্ট্রেসটার মধ্যে রাখা হয়, এবং তোমাকে একদম ক্লাস 5-এর ছেলের সাথে যে আমি কথা বলি, সেও বলে আমি কিন্তু বড় হয়ে নাসায় কাজ করব। সে তখন থেকে ক্যারিয়ার নিয়ে ভাবছে। ক্লাস আমাদের স্কুলে দেখেছি, আমি যে স্কুলে পড়াতাম, রামকৃষ্ণ মিশন বরানগর, ক্লাস 5-এর ছেলে বলছে আমি তো এটা নিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে অমুকটা করবো। ক্লাস 5-এ আমি ভাবতাম তো যে কখন স্কুল থেকে এসে ব্যাগটা ছুঁড়ে দিয়ে মাঠে খেলতে যাবো, এটাই ছিল টার্গেট। অলওয়েজ। আর যেহেতু আমার এই ছোট থেকে একটু অভিনয় এসবের দিকে ন্যাক ছিল, টিভিতে শনি রবিবার সিনেমা দেখা, তো ওটা আমাকে দেখতে হবে, এইসব আমার এটা ব্যক্তিগত ভাবে ছিল। কোথায় কি চাকরি করব, কোথায় কোন স্তরে যাব, এসব নিয়ে, আচ্ছা এইটা তো নিশ্চয়ই একটা বাচ্চার পক্ষে ভাবা সম্ভব না যদি তার গার্জেন মহল থেকে এই কথাগুলো আলোচনা না হয় তার সামনে, বা সেগুলো তার মাথায় ঢোকানো হয়। তো এই ক্ষেত্রে আমি আমার একটা অভিজ্ঞতা বলি, যে আমায় যে শুধু যে বাইরের লোকেদের যে ব্যায়াম শেখাই তা তো না, আমার নিজের রিলেটিভরাও আমার কাছে শেখে। তো আমার এক দিদি জামাইবাবুকে আমি শেখাতে যাই, মানে ইয়েতে, এবার ভাগ্নে যে আমি দেখি যে মানে এক চুল যদিও এদিক থেকে ওদিক হয়, দিদি কিভাবে চিৎকার করে বকাবকি করে একদম বাপ বাবান্ত করে ছেড়ে দেয়, আমি বারণ করতে গেলে উল্টা আমাকেও বকা দেয়। মানে তারা চায় এখন থেকেই, মানে দিদি এটা বলা বলি করে যে তারা এটা চায় যে তার ছেলে ফরেনে যাবে চাকরি করতে,
মানে ছেলে মেয়েকে যে পড়াশোনাটা শেখাচ্ছে সেটা ভালো মানুষ হবার জন্য কিন্তু নয়, শেখাচ্ছে কেন তাকে ফরেনে চাকরি, তাকে বড় চাকরি করতে হবে। মানে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাকে ফরেন যেতে হবে, বড় চাকরি করতে হবে, বড় চাকর হওয়া, বড়, এবং আরো অন্যান্য বিভিন্ন জায়গায় যেটা যাই একটা নতুন মানে কালচার কি মানে দেখছি বাবা মারা ছেলে মেয়েদের সামনেই স্ল্যাং ইউজ করে। আমরাও ছোটবেলায় বাবা মাদের মধ্যে ঝগড়াঝাটি দেখেছি, কিন্তু না, কোনোদিন দেখিনি কেউ কোনোদিন স্ল্যাং না। ইউজ করছে না। বা একে অপরের গায়ে হাত তুলছে। এগুলো এই কালচারটা আমাদের ফ্যামিলিতে অন্তত ছিল না। আমি একসঙ্গে যে বসে পরিবারে মদ্যপান করছে এরকম হয়। সেটা তো এখন রেগুলার হয়ে হ্যাঁ, গেছে হ্যাঁ, এখন, হ্যাঁ, কিন্তু আমাদের সাথে এগুলো তো মানে আমরা যে ছেলেবেলা, আমি অন্তত যে মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছি সেখানে ড্রিঙ্কস করাটা ছিল ক্রিমিনাল অফেন্স। মানে একজন মানে রেপিস্ট, একজন মার্ডারারকে যে নজরে দেখা হয়, ড্রিঙ্কস করে যে তাকেও ঠিক সেই নজরে দেখা হতো। এই ফ্যামিলিতে আমি বড় হয়েছি। এখন তো খুব ফ্যামিলিয়ার ব্যাপারটা আর কি, যে এখন মানে যাই হোক, পাড়ায় মদের দোকান, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই কি চাইছে এটা। সন্তান জি দে আর নট লিসনিং আস, দে আর ফলোইং আস। ওরা কিন্তু আমাদের কথা শোনে না, ওরা আমাদেরকে ফলো করে। এইটা কিন্তু বাবা মা বুঝতে পারে না। ঠিক আছে, এবার ছেলে মেয়েকে হয়তো ওই ঘরে ঢুকতে দিচ্ছে না, বলে তুই পাশের ঘরে যা, কিন্তু ওরা তো বুঝতে পারছে বাবা মা ঘরের মধ্যে ঢুকে কি করছে। এবার তাদের কাছে ইনডাইরেক্টলি মেসেজটা কি যাচ্ছে যে বাবু তোরাও এই কাজটা করতে পারবি, বড় হ, বড় চাকরি কর, তখন এই লাইফটা তোদের। এটাই বোধহয় আমাদের শিক্ষার, আমাদের জীবনে বড় হওয়ার এটাই বোধহয় উদ্দেশ্য। সে তখন থেকে ওটা স্বপ্ন দেখতে থাকছে। হ্যাঁ, মানে একটা জগৎ, রঙিন জগৎটা, যে এইটাই হচ্ছে আলটিমেটলি গোল মানে জীবনের, তোমাকে এইখানে আসতে হবে। আর তারা যদি মেডিটেশন করতে বসে, তারা যদি প্রাণায়াম করতে চায়, সকালবেলা উঠে একটু ধ্যান জপে বসতে চায়, তখন তাকে নিয়ে খিল্লি করা হয়, তাকে নিয়ে মজা মস্করা করা হয়। আমি একবার একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, তো আমি আমার একজন পরিচিত একজনকে, আমার এক নাম বলবো না, একজন মহারাজকে আমি এটা পাঠিয়েছিলাম দেখার জন্য। তো মহারাজ দেখ, সেখানে একজন ভণ্ড গুরুদেবের একটা ক্যারেক্টার ছিল, কিন্তু আমি কিন্তু ওই শ্রেণীটাকে ব্যঙ্গ করিনি। আমি মানে গল্পের প্রয়োজনে একজন ভণ্ড গুরুদেবের ক্যারেক্টার রাখতে হয়েছিল আমাকে। তো সেই মহারাজ দেখার পর আমাকে বলেছিলেন যে তোমরা সবসময় গুরুদেবকে, এই দীক্ষা নেওয়া, এই ব্যাপারগুলোকে যে তোমরা নেগেটিভ সেন্সে দেখাচ্ছ না, যুব সমাজের কাছে কিন্তু এমন একটা মেসেজ যাচ্ছে যে গুরু মানেই হচ্ছে ভণ্ড, নারী শরীরের প্রতি লালায়িত। তারা তো ভারতীয় সংস্কৃতিকে ভুলভাবে নিচ্ছে। আমি মহারাজকে মানে বলেছিলাম যে কেন আমি রেখেছি, এক্সপ্রেশন দিয়েছিলাম, ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে সত্যিই তাই, যে গুরু মানে সিনেমা, সিরিয়াল সব জায়গাতেই গুরু মানেই হচ্ছে সে ভণ্ড, নারী শরীরের প্রতি এই এই জিনিসগুলোকে দেখানো হয়। ফলত ইউথ যারা, যুব সমাজ যারা, তাদের কাছে তো একটা ভুল ভুল মেসেজ যাচ্ছে, একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে যে এইগুলো মানেই হচ্ছে একটা বোকা বোকা খারাপ জিনিস, ওয়েস্ট অফ টাইম। আমি বললাম না আপনাকে একটু আগে যে আমি যখন দীক্ষা নিয়েছিলাম, চারপাশ থেকে মানে আত্মীয় স্বজন থেকে শুরু করে সব জায়গায় মানে যেভাবে আমাকে মানে ব্যঙ্গ করা হয়েছিল, যেভাবে টোন টিটকিরি কাটা হয়েছিল। ইভেন শুধু তাই না, ছোটবেলায় যখন স্বামী বিবেকানন্দের ভক্ত ছিলাম, তাকে মানে অন্ধ অনুকরণ করতে গিয়ে বাড়িতে ধুতি পরা অভ্যাস করেছিলাম, বাড়িতে ধুতি পরে থাকতাম, কথায় কথায় সেটা নিয়ে সবাই টোন টিটকিরি কাটতো। হ্যাঁ রে বাবান, তুই পেঁপে খাচ্ছিস না, বিবেকানন্দ কিন্তু পেঁপে খেত, মানে এইভাবে ব্যঙ্গ করা হতো আমাকে। আমি এগুলোকে পাত্তা দিতাম না। যাই হোক, তো আমাদের কালচারটাকে আমরা নিজেরাই এরকম ভাবে তৈরি করেছি। আজকে যাবতীয় আপনি যেটা প্রথমেই বললেন, যেটা আলোচনা, যেটা সূত্রপাত, যে স্ট্রেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এগুলোর জন্য কোথাও গিয়ে কিন্তু আমরাই দায়ী। আমি গার্জেন পক্ষকেই দায়ী করব, আমাদের এই সোশ্যাল স্ট্রাকচারকেই দায়ী করব। এই চাহিদার ব্যাপারটা আমার যেটুকু মানে আইডিয়া শুরু হলো যখন ওই মনমোহন সিং গ্যাট চুক্তি সাইন করলেন, ওপেন হয়ে গেল পুরো সমস্ত কমোডিটি, সারা বিশ্বটা আমাদের কাছে অনেক সহজ হয়ে গেল আর কি। এখন যেমন এক মুহূর্তে তুই ইচ্ছা করলে এখান থেকে বসে বাইরের কোনো দেশ থেকে কোনো কিছু কিনে ফেলতে পারিস, তাই না? এই যে এটা যেমন সুবিধাও আছে, মানুষের মধ্যে এতটা চোখ খুলে যাওয়া, তখন তার চাহিদাটাও বেড়ে গেল। আস্তে 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 সেই জায়গায় এখন তো কমিউনিকেশনটা একটা বিশাল জায়গায় পৌঁছেছে। না, কমিউনিকেশন তো একটা আছেই স্যার, কিন্তু তার থেকেও বড় আমাদের ছোটবেলা তো সে সম্ভব ছিল না। না, কেউ একজন বিদেশে হ্যাঁ। থাকে মানে সে একটা ভিন গ্রহের জীব। হ্যাঁ, সে হয়তো ৩-৪ বছরে একবার দেশে আসে, অনেক কিছু গিফট টিফট নিয়ে আসে। আমার এক পিসির ছেলে আর কি, জামশেদপুরে বাড়ি, তিনি থাকতেন, আমেরিকায় থাকতেন। তিনি যখন আসতেন ওটা একটা বিশাল ব্যাপার ছিল। তখনকার দিনে বাংলা সিনেমাগুলো দেখলেও বোঝা যায়, বা হিন্দি সিনেমাতেও, যে বিদেশে কেউ চাকরি করে বা থাকে, সে একবার দেশে ফিরে এসছে, সেটা ঘটনা। না, সেটা এখনো আছে, সে আমি আমার রিলেটিভদের ক্ষেত্রেও দেখি। এখন বিদেশে এখনো তো যাওয়া অতটা ইয়ে থাকাটা, ব্যাপার নেই। হ্যাঁ, যখন তো আমরা কদিন আগে আমি আর আমাদের দলের একটি ছেলে শুভজিৎ একটু একটি গ্রামে, প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম মালদার। সেখানেও শুনলাম একটি ছেলে ওখানে পড়াশোনা করে তারপর হায়ার স্টাডির জন্য গ্রিসে গেছে। মানে এখন বিদেশ যাওয়াটা অতটাও বিশাল কিছু ব্যাপার না। তোমার একটু পয়সা করে জোগাড় করতে পারো, ভালো একটা স্কলারশিপ পেলে তুমি চলে যেতে পারো। তখন কিন্তু ওটা একটা বিদেশে পাঠালো ছেলেকে, অনেক করে বিদেশে পড়তে পাঠালো, এই যে ব্যাপারটা ছিল, এই যে সহজ হয়ে যাওয়াটা,
আম, বিভিন্ন কনজিউমার হিসেবে আর কি যদি দেখতে চাও, আহ, এটাই তো আমি আমি চোখের সামনে দেখছি। আমার এত লোভনীয় জিনিস, আমি ইচ্ছা করলে একটু বেশি রোজগার করলে আমি এগুলো কিনে ফেলতে পারি। আসলে ভালো থাকা, আমাকে দেখতে ভালো লাগবে, ইচ্ছাটা তো সবার মধ্যেই আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনকার যে মানে সোশ্যাল স্ট্রাকচার আমাদের সেই ইচ্ছেটাকে আর টুসকে দেয়। এবং কি কোনো কিছু কিনেই তুই কিন্তু সন্তুষ্ট নস। তোর আজকে মনে হলো আমি একটা আইফোন কিনবো, হ্যাঁ, কিনলি, আনন্দ করলি 2 মাস 3 মাস 6 মাস, তারপর মনে হলো ওর হাতে আইফোনটা কিন্তু আমার থেকেও দামি, হ্যাঁ, আরো দামি, বেশি আমাকে ফিচার ওটা আছে, কিনতে হবে। ওটা না হলে হচ্ছে না, তখন এটা আর ভালো লাগছে না, এটা ভাল লাগছে না। তাই না? আমি শান্তি পাচ্ছি না। এই যে আমি আমার মানে আজকে আমার বাবা মামার জন্য যে পাত্রী দেখছি, সব জায়গায় প্রথম কথা যে কোথায় চাকরি করো, চাকরি করে না, সেলফ এমপ্লয়ি হবে না। আচ্ছা, এই কথাটা পডকাস্টে আপনারা শুনলেন, আপনারা একটু নজর রাখবেন। এটা যখন বলেই পাত্রই যখন না, বলে এটা দিচ্ছে, এই প্রসঙ্গে একটা কথা বলি স্যার, মানে এই দুটো মানুষ আগামী 50-60 বছর একটা মানে একসাথে এক ঘরে এক বিছানায় জীবন কাটাবে, সে চাকরি চাকরি করে এটা বিচার করে কিন্তু একটা মানুষকে বিচার করা যায় না। আর তার থেকে বড় এই যে প্রেমটা, যেটা এই যে প্রেম, এই যে জিনিসটা, এটা না ওই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে, চাকরি দেখে এগুলো করা যায় না। যে দেখি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখি, হ্যাঁ কাকা জ্যাঠা মামা ঠিক আছে, দেখি তোমার একাডেমিক কোয়ালিফিকেশনটা দেখি, হ্যাঁ এমএসসি বিএসসি ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি গায়ের রংটা দেখি, হ্যাঁ ফর্সা ঠিক আছে, এসো প্রেম করি। প্রেমটা এভাবে হয় না স্যার। একটা মানুষকে তার সাথে থাকতে থাকতে তার প্রতি একটা মানে আলাদা ভালো লাগা তৈরি হয়। প্রেম ব্যাপারটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। যে জিনিসটা দিয়ে মুছে কথায় কথায় ব্রেকআপ হয়ে যাচ্ছে, কথায় কথায় ব্রেকআপ হয়ে যাচ্ছে, কথায় কথায় মানে কোথাও গিয়ে এর জন্যই সেই আমাদের আমাদের এই চাহিদা, মানে আমরা কি চাইছি, মানে সত্যি কথা হচ্ছে এটাই, আমরা কি চাইছি সেটা আমরা নিজেরা জানি। দিস ইজ দ্য ট্রু। রাহুলের জীবনে কি প্রেম এসেছিল? সে তো আসতেই পারে, সে এতদিনে সে তো আসবেই, সে তো আসবেই, সবার জীবনেও সে কম বেশি কোনো না কোনো সময় প্রেম এসছে। তো কোন চাহিদায় চলে গেল সেটি? সেটা না, যদি এটা না, খোলামেলা সেটা নাও আমি নিজেই বলতে বুঝতে পারে। পারলাম না, সে কিভাবে এলো কিভাবে গেল, সে এত আমি সুন্দর একটা মানুষ, এত দিল খোলা প্রাণ খোলা একটা মানুষ, তাকে খারাপ লাগতে পারে কারুর কি করে কোনো একটা সময়। যাই হোক, আশা করি, হ্যাঁ আমাদের তো শিক্ষা থাকেই কোনো একটা পুরোনো জিনিস থেকে। এনিওয়ে, আমি সেদিকে আর বেশি ঘাটাচ্ছি না। তো যেটা নিয়ে কথা শুরু হয়েছিল, যোগা নিয়ে, রাহুল একজন এখন কি বলবো, একজন ডায়নামিক একজন ইনস্ট্রাক্টর। ওর অনেক ভিডিও আমরা ইনস্টাগ্রাম ফেসবুক ইত্যাদি দেখি, যেখানে ওর কাছে যারা শিখছেন তারা খুব মানে এনজয় করছেন শিখতে শিখতে, বুঝতে পারি। বিদেশেও প্রচুর স্টুডেন্ট তোর কাছে অনলাইনে বোধহয় ক্লাস করে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, বিদেশে মানে বিদেশে যারা মানে আমার রিলেটিভরা যারা মানে বাইরে থাকে, যেমন আমার এক দিদি জার্মানিতে থাকে, ও আচ্ছা, শিখলো, যাই হোক ওর দেখা দেখি আরো চেনা পরিচিতরা জয়েন করলো। শুধু রিলেটিভরাই করছেন না তো? না, রিলেটিভের বাইরে মানে রিলেটিভরা হয়তো শেখা শুরু করলো, এবার তাদের দেখা দেখি অন্যরা আবার জয়েন আমি করলো। একজন নাইজেরিয়ানকে দেখেছি তো একটু হ্যাঁ, মাঝে মাঝে। না উনি নাইজেরিয়ান না, সাউথ সুদানে, ও ও, আমার কলেজের স্টুডেন্ট। আমার সুদান। হ্যাঁ, যে যে কলেজে আমি মানে গেস্ট ফ্যাকাল্টি, হরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সেন্টারি কলেজ আচ্ছা, খড়দাতে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেখানকার আমি গেস্ট ফ্যাকাল্টি। হুম, তো হুম, ও কলেজের স্টুডেন্ট, এবার কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও এখনো আমার কাছে কন্টিনিউ করে অনলাইনে। হুম, হুম, কিন্তু হুম। ওর কাছ থেকে আমি কোনো ফিজ নিই না, কারণ সবার থেকে মানে আমি মানে যাদের সেই মানে এফোর্ড করার ক্ষমতা নেই, এবং আমার অনেক স্টুডেন্টও আছে যাদের ফ্রি অফ কস্টে আমি শেখাই, মানে তাদের যদি সেই ইচ্ছাটা থাকে। এবং সব থেকে ভালো ওই ছেলেটি ডেনিয়াল, ওকে আমার এত এই কারণে ভালো লাগে, কারণ ওর ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী পদ্মাসনে বসাটা কিন্তু খুব কঠিন। সেই ছেলেটা শুধু নিজের চেষ্টায় চেষ্টা করে করে ও পদ্মাসনে আজকে বসতে পারে এবং অনেকক্ষণ মেডিটেশনে থাকতে পারে। যখন প্রথম আমার ক্লাস অ্যাটেন্ড করেছিল কলেজে, ফার্স্ট ক্লাসের শেষে আমাকে একদিন বলেছিল যে স্যার ইউর যোগা ইজ টু হার্টিং, আই এম ফিলিং পেন ইন মাই লেগস। ও সাধারণ বেশিক্ষণ মাটিতে বসেই থাকতে পারেনি, ওকে তুলে আমাকে পাশে চেয়ারে বসাতে হয়েছিল। শুধু নিজের চেষ্টায় প্র্যাকটিস এখন অনেকক্ষণ ধরে চুপ করে মেডিটেশনে থাকতে পারে, টানা 1 ঘন্টা অবধি পারে। আমি একদিন সবার সামনে সমস্ত স্টুডেন্টের সামনে ওকে স্টেজে তুলে ওকে পুরো গোটা ক্লাস, মানে আমাদের 2 ঘন্টা ক্লাস হয়, মোটামুটি 1 ঘন্টা মতো আমরা পাই। স্টুডেন্ট আসা যাওয়া 170 জন স্টুডেন্ট, তাদের ক্লাসে আসা যাওয়া, নাম প্রেজেন্ট করাতে অনেকটা সময় যায়। 1 ঘন্টা মতো মোটামুটি সলিড আমরা ক্লাসে পাই। তো 1 ঘন্টা আমি ওকে স্টেজে বসিয়ে পদ্মাসনে বসিয়ে ওকে মেডিটেশন করেছিলাম। পদ্মাসনটা মাঝখানে ওকে খানিক বাদে 30-40 মিনিট পর ওকে চেঞ্জ করতে হয়, পায়ে ব্যথা হয়ে যায়, অতক্ষণ তো এগিয়েতে আসে না। ও চুপ করে চোখ বন্ধ করে মেডিটেশনে বসেছিল, শুধু নিজের চেষ্টা। তো এই ধরনের স্টুডেন্ট যারা, এরকম আরো অনেক স্টুডেন্ট আছে যাদের ইগার প্রচন্ড, মানে শিখতে ভালোবাসে, তো তাদের যদি এফোর্ট করার ক্ষমতা না থাকে, আমি ফ্রি অফ কস্টেও তাদেরকে শিখিয়েছি। না, তুই তো মানে আমি যেটা জানি আর কি, যে অত্যন্ত কম এতে মাইনে বলতে যেটা বোঝায়, তাতে রাহুল ক্লাস করায়। এবং ভৈরব গাঙ্গুলি কলেজে একটি তোর ব্যাচ আছে। না, ভৈরব গাঙ্গুলি কলেজের ব্যাচটা হচ্ছে যে আমি ওখানে যেতাম, গিয়ে মানে সকালবেলা জগিং করতে, ব্যায়াম করতে যেতাম। তো আস্তে আস্তে অনেক মানুষজনের সাথে পরিচয় হয়, তো ওদের
একটা মানে গ্রুপ মতো আছে, মর্নিং ওয়াক গ্রুপ, অনেক ওরা বয়স্ক মানুষ বয়স্ক দেখেছি। ইয়াং, এবার ওরা একটা প্রোগ্রাম করে সেখানেই মাইম মানে মূকাভিনয় করেছিলাম আমি, তো সেখান থেকে অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করে, ভালো লেগেছিল। যখন জানতে পারে যে আমি যোগব্যায়াম শেখাই, তখন ওরা সবাই মিলে আমাকে চেপে ধরে যে তোমাকে তাহলে মাঠে আমাদেরকে গিয়ে ব্যায়াম শেখাতে হবে, আমরা তোমাকে কিছু রেমুনারেশন দেবো। হুম, হুম, তো সেখান থেকে ব্যাপারটা শুরু হয়। মানে আমার ওইভাবে ওখানে আমি কোনো ডিমান্ড করি না, কারণ ওখানে ওইভাবে স্কুল খোলাটা সম্ভব নয়। হুম, হুম, তো যাই হোক, তো আমি ওদেরকে দেখিয়ে দিই, বদলে ওরা আমাকে কিছু রেমুনারেশন দেয়, কারণ ওরা যেটা বোঝে যে একটা মানুষ সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, রেগুলার আসছে, তো এটা ডিজার্ভ করেও কিছু রেমুনারেশন হুম, দেওয়া। তো যে যার ইয়ে মতো একটা রেমুনারেশন দেয়, ওখানে ওখানে আমি কোনো ডিমান্ড করতে পারি আচ্ছা না, আচ্ছা আচ্ছা। কারণ ওই জায়গাটায় আমি ওইভাবে স্কুল খুলতে পারবো না, ওটা হয় না। না, এই মুহূর্তে দাঁড়িয়ে তোর তো ওটাই প্রফেশন নাকি, যোগা টিচার হিসেবে? আপাতত হ্যাঁ, ওটাই প্রফেশন। হুম, যদি হুম। অন্য ইয়ে যাওয়ার ইচ্ছা ছিল, যাই হোক, এখন আমার যেটা প্যাশন, এখন সেখানে ফেরারও একটা চেষ্টা চলছে, দেখা যাক। আসছি সেই প্রসঙ্গে। হ্যাঁ, রাহুল একজন কিন্তু অত্যন্ত ভালো অভিনেতা, এবং ওটা আমি শুধু মানে ও আমার গেস্ট আজকে এসছে বলেই বলছি না। রিসেন্ট আমাদের সাথে, আমাদের বিডিকে প্রোডাকশন হাউসের সাথে একটি কাজ ও করলো, মানে জাস্ট আজকে এপ্রিল মাসের 10 তারিখ না 11 তারিখ, আজকে 11 তারিখে আমাদের এই পডকাস্টটা শুট হচ্ছে, গতকালই 10 তারিখই সেই কাজটা ছিল। এবং আমি তার রাশগুলো দেখছিলাম, বা আলটিমেটলি দারুণ, মানে ক্যামেরা অ্যাক্টিং আর স্টেজ অ্যাক্টিং এর মধ্যে কিছু টেকনিক্যাল পার্থক্য থাকে তো। রাহুল কিন্তু স্টেজ অ্যাক্টিং এর মানুষ ছিল, আমি যেটুকু জানি। সেখান থেকে ক্যামেরায় যে কনভার্টটা করতে হয়, যে রেস্ট্রিক্টটা করতে হয় নিজেকে, এবং তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারাইজেশন উইথ ফুল মুড অ্যান্ড এক্সপ্রেশন, সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ, আমার তো দারুণ লেগেছে ওর কাজ। একজন ভালো অভিনেতা, এবং আমি যেটুকু শুনেছি ওর থেকে, ওর কিন্তু ছোট থেকে অভিনেতা হওয়ার ইচ্ছেটাই ছিল, এবং সেদিকে কিছুটা তুই এগিয়েও ছিলি। হ্যাঁ, হ্যাঁ। সেই সম্বন্ধে একটু জানি আমরা। ব্যাপারটা হচ্ছে এই 2003 সালে মাধ্যমিকের পর যখন ক্লাস 11-এ উঠলাম, তো আমরা 5 জন বন্ধুদের একটা গ্রুপ ছিল স্কুলে। তো হঠাৎ করে অল্প বয়সে যেটা হয় যে ওই প্রতিবাদ করব, সমাজ পরিবর্তন করব, হুম, এর একটা হুম, ভাবনা আসে হুম, না, হুম। থিয়েটারের মাধ্যমে করব। তো 5 জন মিলে একটা গ্রুপ তৈরি করলাম, নাম দিলাম ব্যতিক্রম। তো আমরা গ্রামে গঞ্জে মফস্বলে গিয়ে, ব্যতিক্রম, ব্যতিক্রম নামে একটি গ্রুপ কি এখন? না 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 না, আমরা অনেক পুরনো, আমরা তখন মানে এটা বন্ধুরা মিলে এটা করেছি, একটা জাস্ট না নাম না, রাখতে হয়, আমরা রেখেছিলাম। আকাশ বলে একজন ড্যান্স মাস্টার এসেছিলেন আমাদের পডকাস্টে, কদিন আগে শুট হলো আর কি। না না না, ও তাদের একটি সাথে গ্রুপের সাথে এই মুহূর্তে কাজ করছে, মানে মানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, তার নাম ব্যতিক্রম। না না না, আমাদের সেটা নয়। না না, একদমই না। তো যাই হোক, তো আমরা এই অশোকনগর, খড়িবাড়ি এই সমস্ত জায়গায় যেতাম, যেখানে এই ওঝা, জলপোড়া, তেলপোড়া এদের খুব প্রভাব আছে। তো আমরা গ্রুপ করে সেখানে গিয়ে এই সমস্ত এই মানে মানে কি বলবো, যে নাটক করে মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করতাম। সেইখান থেকে শুরু হলো। তারপর আরেকটু যখন কলেজে উঠলাম, মানে বন্ধু-বান্ধব বাড়লো, আর অনেক মেয়ে আমাদের গ্রুপে এলো। তারপর স্টার থিয়েটার, মিনার্ভা থিয়েটার এই সমস্ত জায়গায় আমরা টাকা পয়সা তুলে কাজ করতে শুরু করলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি যে এটাকে আমি আমার প্রফেশন করব, যে অভিনেতা হব, ডিরেক্টর হব, তখন তো ভাবিইনি। হুম, তো ব্যাপারটা কি, যেহেতু কোনো প্রথম থেকে লক্ষ্য ছিল না, হুম। যখন লক্ষ্যটা বুঝতে পারলাম, তখন আমি একটা প্রাইভেট সেক্টরে মানে চাকরি করি। একটা ও, প্রাইভেট জায়গায় 2013 সালে। তো তখন বুঝতে পারছি যে আমি মানে কাজ করতে গিয়ে আমি সেলসের মানে সেলসের কাজ করতাম, যে কাজ করতে গিয়ে পুরনো নাটকের সংলাপ আওড়াচ্ছি। তো আমার কলিগরা তখন বলতো যে, রাহুল, কাস্টমারদের সাথে আমি যেহেতু খুব ভালো কথা বলতে পারতাম, তো এরা বলেছিল যে তুই তুই অভিনয়তেই চলে যা। এই জায়গাটা তোর জন্য নয়। হুম। সেই শান্ত আমি বরাবরই ডায়েরি লিখি। আমার ডায়েরিতে সব ঘটনা লিখি, ডিপ্রেশন ফার্স্ট সব লিখি আমি। তো আমার মা একদিন ওই ডায়েরিটা পড়ে ফেলে। পড়ে তখন আমাকে, আমার কৃষ্ণনগর ট্রান্সফার হয়ে গিয়েছিল। সেই সময় মা ডায়েরিটা মার হাতে আসে, মা পড়ে। তো ফোনে মা আমাকে বলেছিল, সপ্তাহে 1 দিন করে আসতাম, শনিবার দিন রাত্রে আসতাম, রোববার থেকে সোমবার চলে যেতাম। তখন মা আমাকে বলেছিল যে, "তুই চাকরিটা ছেড়ে দে। ছেড়ে দে, বাহ, তোকে বাহ, ইয়ে করতে হবে না, তুই থিয়েটার কর।" দারুণ সাপোর্ট এটা, হ্যাঁ, তো দারুণ তখনও সাপোর্ট। আমার বাবা রিটায়ার করেনি। আর আমার বাবা যেহেতু সরকারি চাকরি করত, সেহেতু হয়তো আমি হয়তো এই কারণেই তখন এই এট দ্যাট মোমেন্ট আমি পেরেছিলাম। বাবা কি কাজ করতেন? বাবা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ চাকরি করতেন। নিউ আচ্ছা, সেক্রেটারিয়েট বিল্ডিং ওই ওখানেই বাবা করণিকের চাকরি করতেন। 2013 সালে বাবা রিটায়ার করে। আচ্ছা। তো যেহেতু সরকারি চাকরি করতো, পেনশন পাবে, তো সেই একটা সাপোর্ট যেহেতু ছিল, আমি সেই মুহূর্তেই ছেড়েছিলাম। তো 2013, 26 বছর বয়স, তখন আমি রিয়ালাইজ করছি যে আমার জীবনের লক্ষ্যটা কি? যেটা ১ম এ বুঝতে পারিনি। যেটা অনেক দেরি, যেটা আপনি এইমাত্র বললেন না যে এখন একটা বাচ্চা ১ম থেকেই মানে জেনে যায় যে হুম, আমার হুম, লক্ষ্যটা কি, হুম, কোথায় যেতে হুম, হবে। আমাদের সময় তো আমরা চিন্তাই করতাম না। তো তখন বুঝতে পারলাম যে লক্ষ্যটা কি। তো সেই কারণে তখন আমি সবাইকে আলোচনা করলাম, জিজ্ঞাসা-টিজ্ঞাসা করলাম, এ করলাম যে কার কাছে যাওয়া যায়, কোথা থেকে, সবাইকে জিরো থেকে শুরু করতে হবে। একটা জায়গায় আমি
একটা রিপার্টারিতে, নাম বলছি না, আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, অডিশন দিতে গেছিলাম। না মানে নাম বলতে না না পারিস। নাম আমি নাম বলতে চাই না তো। আর এবং যারা বসেছিলেন, যাদেরকে ছোট পর্দায় দেখে অভ্যস্ত, হুম, আমি দেখে একটু থতমতও খেয়ে গেছিলাম। তো আমাকে অভিনয় করে দেখাতে বলেছিলেন। এটা 13 সালের কথা বলছি হুম, এবং সবে চাকরিটা হুম, ছেড়েছি। তো আমার অভিনয় দেখে বলেছিলেন যে, "আচ্ছা, অভিনয় করতে হবে এই মাথার দিব্যিটা আপনাকে কে দিয়েছে? কলকাতা শহরে তো আরো অনেক কাজ আছে। আলু বেচুন, পটল বেচুন।" ঠিক এভাবে বলেছিলেন। তো চোখ দুটো ছলছল করেছিল, একটু অপমানিত বোধ করে। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে এতদিন অবধি যে বন্ধু-বান্ধবের সাথে যা কিছু করেছি, মানে সিম্পলি ওয়েস্ট অফ আ গোল্ডেন টাইম। একদম ওয়েস্ট বলব না, কারণ সব একটা না, না, অভিজ্ঞতা অভিজ্ঞতার মূল্য একটা কাজ দেয়। থাকেই। কিন্তু আমাকে জিরো থেকে শুরু করতে হবে। আমাকে আরো শিখতে হবে। তো বহু মানুষের সাথে আলোচনা করে যেটা জানতে পারলাম যে সবাই, অধিকাংশ মানুষই বলল যে অভিনয়ের বেসটাকে শক্ত করতে গেলে তুই চন্দন সেনের কাছে যা। অভিনেতা চন্দন সেন বা ছোট চন্দন সেন যিনি, তার গ্রুপে যা। তো বিভিন্ন যোগাযোগের মাধ্যমে নাট্য আননে নাট্য গেলাম। আনন্দ, হ্যাঁ। সেখানে গেলাম, স্যারের কাছ থেকে শেখা শুরু করলাম, ওয়ার্কশপ করা শুরু করলাম। এবার স্যার সেখান থেকে আমাকে মাইম শিখতে পাঠালেন, বললেন যে মাইমটা অভিনেতার জানা দরকার। হুম, কারণ বডি ফ্লেক্সিবিলিটি, শরীরের প্রত্যেকটা প্রত্যঙ্গের উপর দখল তৈরি করা। একদম, একদম। তার থেকেও বড় কথা সেটা হচ্ছে অভিনেতার কল্পনা শক্তি। এই হুম, কল্পনা শক্তি বাড়াতে খুব হেল্প করে। সেখান থেকে আমি যোগেশ পাইম একাডেমিতে গেলাম। এবার যোগেশ দত্তের কাছে যাওয়ার পর, তারপর আমি মানে অ্যাকচুয়ালি আমার মানে মনের দরজাটা খুলে গেল। স্যার একটা কথা বলেছিলেন যে, "রাহুল, তোর চারপাশেই কিন্তু থিয়েটার হচ্ছে। তোর চারপাশে প্রচুর স্ক্রিপ্ট ঘুরে বেড়াচ্ছে। তুই চারপাশের মানুষজনকে অবজার্ভ কর। হুম, তুই প্রচুর নাটকের স্ক্রিপ্ট পেয়ে যাবি, তুই প্রচুর আইডিয়াস পেয়ে যাবি।" সেই যে স্যার মাথায় ঢুকিয়ে দিলেন। ভাস্ট সিলেবাস। হ্যাঁ, এবং স্যার প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানে এত মানে ধরে প্র্যাকটিস করাতেন, শেখাতেন। এটা আমি পেয়েছি। যেদিন গাড়ি ভাড়া ছিল না, পকেট থেকে মানিব্যাগ থেকে টাকা বার করে গাড়ি গাড়ি ভাড়া নেই। কারণ স্যার জানতেন তখন আমি খাঁজা বেকার। তারপর আমার জন্য একটা স্কলারশিপের হাত খরচার ব্যবস্থা করে দিলেন স্যার। দিল্লি থেকে মাস গেলেই ১,৫০০ টাকা করে একটা স্কলারশিপ ব্যবস্থা করে দিলেন, যাতে গাড়ি ভাড়াটা অন্তত চলে আসে। এছাড়া ওখানে টিফিন খাওয়ানো থেকে শুরু করে সেগুলো তো ছিলই। শো করলে একটু ছিলই। এবার ওই করতে ওখান থেকে অ্যাকচুয়ালি আমার জার্নিটা শুরু হলো। এবং যোগেশ পাইমে যে মাইমের উপর বছরে একবার একটা ওয়ার্কশপ মতো হয়, বহু মানুষ সেখানে আসতেন। যেরকম একবার এসেছিলেন বাদল সরকারের একজন স্টুডেন্ট বাপ্পাদা, তিনি থার্ড থিয়েটার নিয়ে ওয়ার্কশপ করেছিলেন। সেই থার্ড থিয়েটারের ওয়ার্কশপ করার পর আরো বেশ কিছু দরজা খুলে গেল, মানে একটু করে মনের জানলাগুলো খুলতে শুরু করলো। সেইখান থেকে আস্তে আমার মধ্যেও মানে আমি আমার মতো করে কাজ করব। আমি একটা জায়গায় আবদ্ধ থাকতে পারবো না। আমি এখান থেকে আমাকে বেরোতে হবে। সেই যে একটা ইয়ে হলো। কিন্তু এসব কিছু হচ্ছে। বাট এর মাঝে একটা ইনসিডেন্ট হলো। ঠাকুমা মারা গেলেন। তখন ঠাকুমার শ্রাদ্ধ শান্তি অনেক কাজ আছে। বাবা তখন রিটায়ার করে গেছে, ৫ বছর হয়ে গেছে। এবার আমার পিসির মেয়ে, ও চাকরি করে, খুব বড় চাকরি। ওরা সবাই তো প্রতিষ্ঠিত। আমার মতো মানে সবাই ১ম থেকে কেরিয়ার নিয়ে ভেবেছে, পয়সা রোজগারের কথা ভেবেছে। বাবা হঠাৎ করে এরকম একটা ঝোলা নিয়ে কাঁধে আমার ইয়ের কাছে গিয়ে, বোনের কাছে গিয়ে বলছে যে, "পান্তু, এরকম কি খরচাটা তো আছে, খরচাপাতি হবে। তুমি থাকবে তো আমার পাশে?" তো বোন বলল, "হ্যাঁ, ঠিক আছে।" আমি তখন সামনে বসে, তখন ওই জিনিসটা আমার খুব লাগলো যে একটা ৩০ ঊর্ধ্ব ছেলে, তখন আমার 30 প্লাস। সে সামনে থাকতে তার বাবাকে আরেকজনের কাছে গিয়ে কাইন্ড অফ ভিক্ষে চাইতে হচ্ছে। সেদিন আর আমি পারলাম না। বলল, "না, এবার আমাকে রোজগারের কথাটা ভাবতেই হবে। কিন্তু আই উইল নট কুইট। আমি ছেড়ে দেব না। আই উইল কাম ব্যাক। আমি আমার মতো করে আবার ফিরে আসবো। চর্চাটা আমার এখানে আমি চালাবো। কিন্তু আমি ফিরে আসবো।" তো তখন ওই যোগ ন্যাচুরোপ্যাথি নিয়ে একটা সরকারি একটা কোর্স চালু হয়েছিল। তো সেটার সন্ধান আমার এক মাসি দিল যে এরকম যোগ ন্যাচুরোপ্যাথির ১ বছর যোগা ট্রেনিং কোর্স, একদম সরকারি সার্টিফিকেট তুই পাবি। তো ডক্টর তুষার কান্তি ছিল আমার আরেকজন গুরু যোগের পথে। যে গুরু বলতে হয়তো এই একজনকেই পেয়েছি আমি যোগের পথে। তো পাইকপাড়াতে উনাদের ইয়েতে ওখানে ভর্তি হলাম। তো ১ বছর না, বাট ১.৫-২ বছর মতো লেগে যায়। প্র্যাকটিক্যাল, হাতে ধরে কাজ শেখানো, এগুলো থাকে। তো সেখানেই সেই কোর্সে আমি ভর্তি হলাম। সেই টাকাটাও বাবা দিল এবং সেদিন বাবার থেকে আমি মানে টাকা নিয়ে আমার গুরুর কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম মনে, এই শেষ বাবার থেকে টাকা নেওয়া। বাবাকে আমি শোধ দেব। বলে আমি সেই কোর্সে ভর্তি হলাম। এবার সেখানে কোর্স চলাকালীনই স্যার বিভিন্ন জায়গায় পাঠাতেন, শেখাতেন। এই করতে শেখা শুরু হলো এবং কোর্সের সার্টিফিকেট পাওয়ার আগে থাকতেই আমার প্রাইভেটে মানে আমি টিউশন করা শুরু করলাম। তো সেই যে ২০১৭-১৮ থেকে সেই যে আস্তে পুরো ঢুকে গেলাম। লাস্ট ২০১৯ এ আমি স্টেজে উঠেছিলাম থিয়েটার করব বলে। লাস্ট ২০১৯ এ আমার স্টেজে ওঠা। আফটার দ্যাট অদ্ভুতভাবে থিয়েটার থেকে কেরম একটা বিচ্ছিন্ন হয়ে গেলাম। তারপর মাঝখানে একটা মানে ক্যামেরায় আমি কাজ করেছি। আমি পুলিশ ফাইলস বেশ কিছু করেছিলাম ২০১৫-১৬ ক্যামেরার কাজটা আমি করেছি। তো ক্যামেরার কাজটাও সেখান থেকেই জানতাম। সেগুলোও ছেড়ে দিতে হলো। পুলিশ ফাইলসে যে আমার একটা যোগাযোগ তৈরি ছিল আকাশ আর্ট চ্যানেলে যে করতাম, সেগুলো আমাকে অফ করে দিতে হলো। সেখানে ডিরেক্টরকে বলে দিলাম যে, "দাদা, আমি এখন আর কাজ করতে পারব না। আমাকে আর ডাকবেন না। এমন একটা এনগেজ হয়ে গেছি।" তো যাই হোক, তো সেখান থেকেও মানে ডিটাচ হয়ে গিয়েছিলাম। তো আমি ঠিক করেছিলাম এই আমার মতো করেই ফিরে আসবো। তো
একটা মাঝখানে একটা ফ্রড কেসেও ফেসে গিয়েছিলাম, যে এই পথে এইগুলো থাকে না, যে টাকা পয়সা বিনিময়ে সিনেমায় চান্স দেবো, এ দেবো। থাকে থাকে। তো সেরকম একটা জায়গায় ফেসে গিয়েছিলাম। তারপর দেখলাম যে না, তার দরকার নেই, আমি আমার মতো করে কাজ করবো। তো কিন্তু ডিটাচ হয়ে না গেলাম। সেটাই আমি জিজ্ঞেস করছি যে তো তুই থিয়েটারটা করেছিস, অত বড় দুজন মানুষের কথা বললি, চন্দন সেন এবং যোগেশ দত্ত, ওখান থেকে অভিনয়টাকে আমি প্রফেশন হিসেবে নেব এরকম কোনো চেষ্টা তখন কি হয়নি তোর তরফ থেকে? হ্যাঁ, চেষ্টা তো করেছিলাম। আমি স্টুডিও পাড়ায় গিয়ে দিনের পর দিন পড়ে থাকতাম। টেকনিশিয়ান স্টুডিও, তারপর ইন্দ্রপুরী স্টুডিও গিয়ে দিনের পর দিন পড়ে থাকতাম। জুনিয়র আর্টিস্টের কাজ করেছি আমি। যে একটা অঙ্কুশের একটি সিনেমা আছে, কি করে তোকে বলবো, সেখানে আমি একটা জায়গায় এরম বন্দুক ধরে দাঁড়িয়ে আছি, আমার সাইডটা শুধু দেখা যাচ্ছে। তো এরকম টুকটাক সিরিয়াল, দ্বীপ জেলে যাই বলে একটা সিরিয়াল হতো, একটা জায়গায় ক্রাউডের ক্যারেক্টার, এক নায়কের পকেট থেকে মানিব্যাগ পড়ে গেছে, আমি গিয়ে তুলে নিয়ে গিয়ে বলবো, দাদা আপনার মানিব্যাগটা বোধহয় পড়েছিল, দিলাম। আবার কখনো কখনো এরকমও হয়েছে যে আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে ডেকে বলছে, এই ডায়লগ বলতে পারবি? হ্যাঁ পারবো। ঠিক বলছিস তো? তাহলে আমি থিয়েটার করি স্যার, এই ডায়লগটা বলে দিত। এবার গিয়ে আমি ডায়লগটা বললাম, এগুলো ঠিক আছে, ওকে ওকে। এবার যখন করতে যাবো তখন আগে ছিল, না না না, হচ্ছে না হচ্ছে না, পারবে না, ছড়িয়ে দে বলে আমার জায়গায় অন্য একজনকে দিয়ে দিল। সে আবার একদমই বলতে পারে না, কিন্তু ডিরেক্টর হয়তো পরিচিত। তো এইগুলো ফেস করছি, যাই হোক, তো এইগুলো করেছি। বলার ধরনটা বেশ ভালো লাগলো। এই, পারবি? এরম ভাবেই তো কথা বলতো, মানে জুনিয়র আর্টিস্টদের সাথে এভাবেই হয়, যাও আসে বলে ধাক্কা মেরে সরিয়ে দিলে গেলো, এদিকে এদিকে, এরম ভাবেই তো জুনিয়র আর্টিস্টদের সাথে কথা বলতো। এইগুলো আমাদেরকে ফেস করতে হয়েছে। না আমার কথাও মনে পড়লো আর কি। আমি ছোটবেলায় তখন স্টুডিও পাড়ায় তখন যেতাম মাধ্যমিক দেওয়ার পর থেকে, এবং ওরকম অফার অনেক আসতো, কিন্তু কোনোভাবে হয়তো আমার গুরুর থেকে, আমার মনে নেই কার মাধ্যমে এই কথাটা মাথায় একবার গেঁথে গেছিল যে একবার যদি তুমি ওরম ধরনের চরিত্র করে ফেলো, জুনিয়র আর্টিস্ট ইত্যাদি, তুমি কিন্তু একটা স্ট্যাম্প হয়ে যাবে, যে তোমার কিন্তু আর মানে প্রমিনেন্ট যে চরিত্রগুলো সেগুলোর দিকে তোমায় ওরা ভাববে না চট হুম করে, বিশাল কোনো প্রভাব তোমার না থাকলে পরে। তাই জন্য ওরম অফার আমিও পেয়েছি। আমার একটা কথা একটু শেয়ার করি, হুম সেটা আমার নাম বলতে কোনো এ নেই, কিন্তু সম্ভবত টেকনিশিয়ান স্টুডিওতে স্বপন শাহ খুব জনপ্রিয় তখন হুম 90s এ, বিশাল তার সব ছবি সুপারহিট করছে এরকম একটা ব্যাপার। ওনারই কোন একটি প্রোডাকশন, আমি তখন যেতাম তো ওইভাবে যেমন যায় ছেলেরা মেয়েরা যেমন যায়। তা সেখানে আমায় বলছে যে স্বপন শাহ দেখছি উনি স্টুডিওর যে ঘরগুলো হয় অফিসগুলো, ভেতরে বসে বসে খাচ্ছেন, তখন খাওয়া দাওয়া করছেন একটা বিকেল বিকেল প্রায় হয়ে গেছে, 3টে 3:30 হবে। ওনার একজন অ্যাসিস্ট্যান্ট, সম্ভবত ওনার নাম পুলিন বাবু, আমার একদম আমি শিওর নই, পুলিন বাবু সম্ভবত। উনি বললেন হ্যাঁ কাজ আছে একটা, করবে? তখন দেখতে একটু ভালো ছিলাম আর কি, এখন এখানকার সময়। তো এবার বলছে যে আমি বললাম, হ্যাঁ করবো। তখন আমার বাড়িতে ফোন ছিল না, আমার পাশের বাড়িতে ফোন ছিল, কাকিমা আম, সবসময় খুব সাহায্য করতেন আমার পাশের বাড়ি যিনি ছিলেন, ওখানেই ফোনগুলো আসতো, বা আমি কিছু জানাতে গেলে ওখানেই ফোন করে জানাতাম। বললো হ্যাঁ আজকে সারা রাত কাজ আছে। আমি দেখলাম সামনে একটা স্টেজ বাঁধা হচ্ছে ওর ভেতরে, সারা রাত কাজ আছে। সকালে উঠে একটা টাকার কথা বললেন, তখনকার দিন ওই যে কত 200-250 হবে কিছু একটা, টিফিন পাবে ভালো। এবার কাজটা কি কাজটা কি, হবে হবে, বসো না, ওয়েট করো, হবে। কাজটা কিছুতেই বলছে না প্রথম থেকে। আমি ওটা জানার চেষ্টা করছি কাজটা কি কাজটা কি। আলটিমেটলি যেটা শুনলাম, আর ধরো ঘন্টাখানেক বাদে হয়তো শুনলাম যে ওইখানে অভিষেক চ্যাটার্জি ছিলেন, এখন হুম তো নেই উনি, আমাদের বর্ণবাড়ির ছেলে, এবং হুম অভিষেক চ্যাটার্জি আমাদের রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, হুম আমাদের থেকে অনেক সিনিয়র কিন্তু আমাদের, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনাদের নিয়ে কোনো একটি ড্যান্স সিকোয়েন্স ওখানে স্টেজের মধ্যে হবে, আর আমাকে সামনে অডিয়েন্সে বসিয়ে দেওয়া হবে, আমি গানের তালে হাততালি মারবো। তা ওটা শুনিয়ে আমি বললাম আমি আসছি। সে কি করবে না, স্বপন শাহ তখন খুব টপ আর কি বলা যেতে পারে ওই সময়ে, তার প্রোডাকশনে কাজ, বাড়িতে ফোন করে দিলেই হতো, সেটা কোনো ব্যাপার নয় পাশের বাড়িতে, কিন্তু আমার মন সায় দিল না, দরকার নেই, আমি করবো না। যদি কোনোদিন চরিত্রে কেউ ডাকে করবো, নাহলে করলাম, একটা জীবনে করলাম না কি আছে। হুম হ্যাঁ থিয়েটারটা তো আছে আমার, সেখানে আমি করতে পারি। তো তারপর থেকে মোটামুটি ওই সময়ের পর থেকে একটা প্রতিজ্ঞাই করেছিলাম, 1999-93 হবে হয়তো, যে যদি কেউ কোনোদিন নিজে থেকে আমাকে ডাকে আমার কাজ দেখে বা এ করে, তবে আমি যাব, নাহলে আর ওখানে যাচ্ছি না। তা পরবর্তীতে আমার কিছু কিছু কাজ, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, সবই কিন্তু আমাকে তারা ডেকেছে আর কি, আমি গিয়ে বলিনি আমাকে কাজ দাও এখন অব্দি। আর নিজেরা তো বানাই, জানিসই এগুলো হয়। হুম আম, ওই কথা প্রসঙ্গে যে কথাগুলো আসছিল, একটা কথা তুই বললি, যোগেশ দত্ত বলেছিলেন, এবং আমার স্টুডেন্ট আমি বলি, কিন্তু ওই যে তোমার কাছে ভার্স সিলেবাস, রাস্তায় যখন তুমি হাঁটছো, তুমি যখন ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, মেট্রোয় যাচ্ছ, যতক্ষণ তোমার চোখটা খোলা আছে তোমার সামনে সিলেবাস ভর্তি, লক্ষ লক্ষ ক্যারেক্টার তোমার সামনে,
তাদের তুমি অবজার্ভ করো। কিন্তু এখনকার আমাদের ছেলেরাও দেখেছি বেশিরভাগ সময় রাস্তায় যখন যাচ্ছে কানে দুটো গোজা আর চোখটা এখানে, ঘাটটা, মাথা হেট হয়েই গেছে। মানে বাঙালির মাথা হেট হয়ে গেছে। সবারই আর মাথা শুধু হেট হয়ে বাঙালি নয়, গেছে, সবারই সবারই মাথা হেট মোটামুটি হয়ে গেছে। দেশের সবার মাথা হেট না হয়ে না, গেছে। সব থেকে আমার যেটা যেটা মজা লাগে, হয়তো কোনো সোশ্যাল গ্যাদারিং গেলাম আমরা ভাই বোনেরা, যখন অনেকদিন বাদে নাম গ্যাদারিং, তখন তো ফোন টোনের কমিউনিকেশন ছিল না। সোশ্যাল গ্যাদারিং এ, ফ্যামিলি গ্যাদারিং এ সবার সাথে সবার কাজিনসদের দেখা হতো, হয়েই আমরা গোল হয়ে বসতাম, নয় গানের লড়াই খেলে, ম্যাক্সিমাম আমরা গানের লড়াই খেলতাম, নয়তো গল্প, না কিছু না হলে নিজেদের মধ্যে মারপিটই কথা করতাম। হতো অন্তত। মহাভারত রামায়ণের ভীম অর্জুন সেটা মারপিট করতাম। ওসব তো হতো। এখন যেটা দেখি, এখনকার যে প্রজন্ম কি জেনজি না কি সব বলে, পাশাপাশি বসে পাশাপাশি বসে মোবাইল নিয়ে দেখছি, মানে এ পাশের জনকে মানে মোবাইল দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করছে, ও আবার মোবাইলের দিকে তাকিয়ে অ্যান্সার না না, ও হয়তো ওই হোয়াটসঅ্যাপেই উত্তর দিচ্ছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হয়তো উত্তর দিচ্ছে। এটা খুব মানে মজা লাগে আমার এই জিনিসগুলো পাশে বসে দেখে। বসে হোয়াটসঅ্যাপে কথা এটাই বলে। হয়তো পরিবর্তন। এটাই পরিবর্তন। যার ফলে ওরা বুঝতেই পারছে না যে অভিনেতা হতে চায় বা এসছে, যে বুঝতেই পারছে না আমি কতটা সম্পদ হারাচ্ছি, এত এত ক্যারেক্টারকে আমি অবজার্ভ করছি না, হ্যাঁ, যে আমি কতটা নিজের মেমোরি ব্যাংকটাকে তৈরি করছি না, যেটা আমাকে কিনা অনেকটা এগিয়ে দেবে। যে কোনো মানে অ্যাক্টিং ইনস্টিটিউটে যে ভর্তি হতে চাইছে ছেলেমেয়েরা, ফার্স্ট কথা এখান থেকে আমাকে কোথাও চান্স দেয়, আরে হ্যাঁ, তোমার মধ্যে যোগ্যতা কতটুকু, তুমি কতটা তৈরি হতে পারবে সেটা কিন্তু কেউ চিন্তা করে না। চান্স দেওয়াটা তো বড় কথা না, এবার চান্স পাওয়ার পর সেটাকে তুমি কত কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যেতে পারছো, শিখতে এখানেও কেউ চাইছে না যে কে আমাকে আরো চাইছে? ডেভেলপ করতে না, হবে। না, না, আর না। ওর মনে হয় শুধু ক্লাসরুমের মধ্যে ওইটুকুই হচ্ছে আমার শিক্ষা। হ্যাঁ, মানে আমাদের তো একটি কোর্স আছে, নিশ্চয়ই তুই হ্যাঁ। জানিস, সম্রাট স্যারের হ্যাঁ। অভিনয় ক্লাস, 6 হ্যাঁ। মাসে একটি অ্যাক্টিং কোর্স। হ্যাঁ। খুব কম টাকা নেওয়া হয় এখানে 6 মাসের জন্য, বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন বিশাল বিশাল একটা। কিন্তু যারা ফোন করে বেশিরভাগই এর থেকে আমায় কি সুযোগ দেওয়া হবে, কি কি কাজ পাবো, আর কে কে মানে নামকরা কে কে শেখাতে হ্যাঁ। আসছেন, এই দুটোই। মানে তাদের সাথে একটু সেলফি তোলা যাবে, হ্যাঁ, বা তাদের মাধ্যমে যদি একটু যোগাযোগ হয়ে সোশ্যাল যায়, মিডিয়া দেখানো যাবে যে এই দেশ ক্যারিয়ারের কাছে আমি শিখছি। আর এখান থেকে কোন সিরিয়ালে, ওই আমি এই হতেও রাজি আছি। আমিও তো এরকম জায়গায় ঘুরেছি স্যার, মানে ওরা কি করে, মানে কোনো সেলিব্রিটিকে হায়ার করলো, নিয়ে আসে কোনো ব্যাচের সাথে, কোনো একটা দুটো হয়তো ক্লাস তাদেরকে দিয়ে করালো, এই ছবি তুলে তাদের প্রচারে দিয়ে দেয় যে এনারা সব আসেন শেখাতে, বাট আলটিমেটলি ওটা দেখিয়ে কিন্তু তারা শিখতে তো কিছু পারছে না। আমি নিজে থিয়েটারে ওয়ার্কশপ করাতে গিয়ে, মাইমের ওয়ার্কশপ করাতে গিয়ে, যে বড় বড় ইনস্টিটিউটে, নাম বলতে চাই না, বললে তো সমস্যা হয়ে যাবে, তারা 3 লাখ টাকা 3.5 লাখ টাকা অব্দি মানে ফিজ নিয়ে আলটিমেটলি কিছুই শেখেনি। বলে যে এদের সব ছবি, এই সমস্ত স্টারেদের ছবি দেখিয়ে আমরা গেছিলাম, গিয়ে দেখলাম ওরা একটা কি দুটো ক্লাস হয়তো বছরে একবার নিতে আসে, আলটিমেটলি তারা কিন্তু ওখানকার মেম্বার নয়। এরকম স্টুডেন্ট আমিও পাই, মানে ওখানে অনেক টাকা মানে দিয়ে এসে কিচ্ছু প্রায় না শিখে এসে আমাদের এখানে আসে, এরকম স্টুডেন্ট আমিও পেয়েছি, এখনো পাই। না, এখানেও একটা কথা আছে স্যার, যে এই যে থিয়েটারের কথা অনেক পরে মনে হয়, বলছেন না যে কিচ্ছু প্রায় না শিখে, মানে প্রথম কথা ছেলে মেয়েদের শেখার ইচ্ছেটা তো নেই, তারা তো চায় সিনেমায় চান্স পেতে। একদম একদম। আমার মধ্যে কি আছে, যোগ্যতা আছে কিনা, সেটা কিন্তু তারা বিচার করার চেষ্টা করে। সিনেমাও চায় না, এখন সিরিয়ালে চায়, সিরিয়াল বা ওই ওয়েব সিরিজে চায়, হ্যাঁ ওটিটি ওটিটি এসবে চায়। শেখাটা কোনো ব্যাপার না, কারণ ওই কদিন আগে আমি একটি পডকাস্ট দেখছিলাম, রজতাভ দত্ত বলছিলেন যে ছোটবেলায় যে ধরো একটা বাচ্চাকে দেখা দেখি বাবা কি করে হাঁটে, ও দেখালো বাবা এইভাবে হাঁটে, ও দেখেছো আমার ছেলে কি ভালো অভিনয় করতে পারে, হ্যাঁ মানে ওটাই অভিনয়ের পরাকাষ্ঠা, এছাড়া কিছু শেখার নেই অভিনয়। গান শিখতে হয় বেশ কিছু বছর, নাচ শিখতে হয়, মাইম শিখতে হয়, অভিনয় কি খেলাধুলা শিখতে হয়, অভিনয় শেখার কিছু নেই। অভিনয়ের বেলা যদি কাউকে জিজ্ঞেস করলো, হ্যাঁ চেষ্টা করে দেখতে পারি, না ওটা কি আর আছে ব্যাপারটা। এই যে মানসিক সেট আপটা আর কি, এটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ততক্ষণ ভালো অভিনেতা পাওয়াও মুশকিল, ভালো কোয়ালিটি তৈরি হওয়াও খুব মুশকিল। আরো একটা যেটা সমস্যার কারণে, এই যে অভিনয়, থিয়েটার, মাইম, এই পুরো ব্যাপারটাই কিন্তু মানে প্যাশনের উপর দাঁড়িয়ে আছে, পুরোটাই প্যাশনের উপর, মানে এটা প্রফেশন হিসেবে যে নেওয়া যায় সেই। এখানেও কিন্তু আমি একটা কথা বলবো স্যার, এখানে একটা ব্যাপার আছে, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, থিয়েটার করতে গিয়ে আমি এটা দেখেছি যে অনেক দল আছে, অনেক জায়গা আছে, আমি নাম করবো না, আমি নিজে ভিকটিম, যে গ্রান্টেড টাকা ছেলে মেয়েদের নামে আসছে, ওদেরকে একটা সামান্য একটা অ্যামাউন্ট দিয়ে বাকি টাকাটা কিন্তু দলের যারা দাদা তাদের কাছে চলে যাচ্ছে, এগুলো আমরা দেখেছি এগুলো। তারপর আরো একটা ব্যাপার কি, গ্রুপ থিয়েটার করতে গিয়ে হয়তো কোনো দল, সে হয়তো মানে শেক্সপিয়ারের কোনো নাটক বা বিদেশি কোনো বড় বড় ইংরেজি নাটকের বঙ্গানুবাদ করে দাস প্রথা বিরোধী, সামন্ততান্ত্রিক বিরোধী, তারপরে এই বিভিন্ন রকম মানে সোশ্যাল স্টেটমেন্ট, এই ধরনের নাটক হয়তো তারা করছে, সেই দলের যারা আমাদের মতো যারা নতুন শিখতে গেছে, ইনোসেন্ট ছেলেমেয়েরা, তাদেরকে দিয়ে লেবারের মতো খাটাচ্ছে, প্রত্যেক দিন আসতে হবে, একটা গাড়ি ভাড়া হয়তো দিতে পারছে না, কিন্তু রোজ আসতে হবে, হয়তো ধরুন টানা 14 দিন স্টেজ রিহার্সাল, সকাল 8টা থেকে রাত 8টা, তোমায় রোজ আসতে হবে,
মানে আর দলের ছেলে মেয়েদের কোনো কথাই শুনবে না। আর দলের যারা মানে গেস্ট আর্টিস্ট যারা বড় বড় টিভি সিরিয়ালে কাজ টাজ করে তারা তাদের সময় মতো সুবিধা মতো আসবে, ডেট পাবে বা না তাদের। দলের যিনি সেলিব্রিটি সেক্রেটারি তার ছেলে তার সময় মতো আসবে এবং তার জন্য একটা মানে ভালো রোল বাঁধা রয়েছে ক্যারেক্টার। তো এই ভণ্ডামিগুলোও কিন্তু আমি দেখেছি। সেই দলটাই হয়তো কোনো মানে কি বলবো সাম্রাজ্যবাদ বিরোধী দাসপ্রথা বিরোধী নাটক করছে, বিদেশি নাটকের অ্যাডাপশন করে তারা এই করছে, এই ভণ্ডামিগুলোও কিন্তু আসে। তো না, মানে মানে আমি যেটা বলছি সেটা কিন্তু আমি নিজে বিশ্বাস করছি না। এই তাহলে আমি নিজেই যেখানে সৎ নই তাহলে ম্যাসেজটা তো ভুল যাচ্ছে না। ফলে আমাদের মতো যারা ইনোসেন্ট যারা শিখতে যাচ্ছে বেশি দিন তো টানতে পারছে না, কারণ তারা তো গাড়ি ভাড়া দিতে পারছে না আমাদেরকে। কিন্তু টানা 12 দিন 14 দিন ধরে আমার মানে রিহার্সালে আটকে রেখে দিচ্ছে, রোজগারের কোনো পথ নেই, কিংবা কোথাও কোনো ভালো নাটক হচ্ছে আমি তো মনে করি দলের যে টিচার তারই তো তার স্টুডেন্ট যারা শিখতে এসে বলে যে যা ওই নাটকটা দেখে আয়, এনে টাকা নেই, টাকা দিতে না পারলে অ্যাটলিস্ট যা তোকে ছুটি দিয়ে দিলাম ওই দিনটা তোরা দেখে আয়, দেখে আমাকে রিভিউ লিখে আমাকে দেখাবি। এটা কতই এরা করছে, তারা বাইরের কাউকে দেখতেই দেয় না। একমাত্র আমি এই মানুষটাকেই দেখলাম যে যখন আমি কাজ করতে এসেছিলাম সমাচারের ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের গ্রুপে শর্ট ফিল্মের কাজ যখন করতে এসেছিলাম, তখন মানে উনি যে মানে আমাকে এই ছাড়টা দিলেন যে তুই আমার দলে যা, দলের ছেলে মেয়েদেরকে ওয়ার্কশপ করা, তাদেরকে নিয়ে কাজ করা, যে মানে এতটা যে ট্রাস্ট করে, এটা হচ্ছে আত্মবিশ্বাস যে আমি নিজে যদি ঠিক থাকি তো আমার দলের ছেলেমেয়েরা আমাকে ছেড়ে যাবে না। আমার নিজের প্রতি কনফিডেন্স নেই, কিন্তু আমি নাম করব না। আমি অনেক এরকম বড় দল দেখেছি, দুটো দল হয়তো মুখোমুখি রিহার্সাল রুম, একটা দল মানে হয়তো আন্তর্জাতিক লেভেলে কাজ করে কিন্তু সেই দলের ছেলে মেয়েদেরকে সামান্য কিছু রেমুনারেশন দেওয়া হয়। এবার অপোজিট দলের হয়তো কিছু হচ্ছে, তারা এটা উকি মেরে দেখতে গেছে, পাড়াস করে মাথায় চাড়ি মেরে কে দেখ রে উস্তারাপ এরাও দেখতে দিল না। মানে আমার পাখি আমার দখলে থাকবে, আমার খাঁচায় থাকবে, একে আমি খাঁচার বাইরে বেরোতে দেবো না। কিন্তু স্যার একটা কথা পরে আমায় বলেছেন, যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমায় কি করে অ্যালাউ করলেন, আপনি নিজে রিহার্সালে আসতে পারবেন না, আপনার শো আছে, আমি সেখানে গিয়ে আপনার রিহার্সাল রুমে গিয়ে আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে ওয়ার্কশপ করবো, তা দিয়ে কাজ করাবো। তখন স্যার একটা সুন্দর কথা বলেছিলেন যে পাখি থাকার সে খাঁচার দরজা খুলে দিলেও থেকে যাবে, কিন্তু যার থাকার নয় সে খাঁচা ভেদ করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে আত্মবিশ্বাস, নিজের প্রতি এই যে কনফিডেন্স, যে না এটা যাদের নিজের প্রতি কনফিডেন্সটা থাকে না তারাই ইনসিকিউরিটিতে ভোগে তারা। তবে ওই মানে আমরা যদিও গ্র্যান্টি দল নই, মানে গ্র্যান্ট নিই না আমরা, সেটা একটা নীতিগতভাবে এখন অব্দি সেটা চলছে। কিন্তু ওই একটা কথা বলি না যে এত টাকা আসে এদের নামে, তাদের একটু অল্প কিছু দেওয়া হয়, বাদ বাকিটা দলে নেওয়া হয়, এর একটা প্রতিযুক্তিও আছে। যেমন ধরা যাক সেই দলটায় যে দলটাই হোক না কেন, যেখানে তুমি গেছো শিখতে বা কাজ করছো, সেই দলটা তোমার জন্য অনেক কিছু করছেও। সেটা তুমি তো এমন নয় যে টাকাটা আসছে সেটা তুমি কিন্তু কোনো পরীক্ষা দিয়ে এ করে চাকরি যেমন পায় লোকে সেইভাবে তুমি পাচ্ছ না। তুমি কেন পাচ্ছ? ওই দলের সঙ্গে যুক্ত আছো বলে পাচ্ছ। প্রথম কথা মানে যুক্তিগুলো আমি বলছি। দ্বিতীয় হচ্ছে এই দল তোমাকে শেখাচ্ছে, তার জন্য কোনো পয়সা নেয়নি তোমার থেকে, তুমি কাজ করতে করতে শিখছো, এবং দল তোমাকে প্রমোটও করছে তোমার জন্য। যে শোটা অ্যারেঞ্জ হচ্ছে সেখানে তুমি নিজে নিজে প্রমোট হচ্ছ, তুমি 10টা লোককে ডেকে দেখাতে পারছো ইচ্ছে করলে, ভালো ভালো কোনো ডিরেক্টরকেও দেখে দেখাতে পারছো। এরকম ধরনের অনেকগুলো সুবিধা দলে থাকলে পাওয়া যায়। কিন্তু আবার আবার না না আমি বলি, আবার যিনি দলের পরিচালনাতে যারা আছেন, যে মাথাগুলো আছেন, তারা কিন্তু অনেক রকম দায়িত্ব নিতে বাধ্য হয়। তারা যে হাজার রকম ফাইল তৈরি করা, হাজার রকম করা, সেগুলো কি করে টাকা আসবে, কি করে বিজ্ঞাপন আসবে, কি করে কার সাথে কি যোগাযোগ, কোথায় শো পাওয়া যাবে, কোথা থেকে করবে, সেটা তোমার মাথায় নিতে হচ্ছে না কিছু। তুমি আসছো, কাজ করছো যেরকম দরকার, যারা তো ওটা নিয়ে হয়তো নিয়ে এলে সেগুলো করলে, কিন্তু তুমি দায়টা তুমি মাথায় নিচ্ছ না। সেই জন্য যে তোমাকে, হ্যাঁ সেটা পরিমাণটা কত, কথার কথা তোমার নামে 10,000 টাকা আসছে, তোমায় হয়তো 500 টাকা দেওয়া হলো, সেটা নিশ্চয়ই অন্যায়। কিন্তু কিছুটা দল যে রেখে দেয় এবং সেটা দিয়ে পরবর্তীতে হয়তো আরো একটা বড় মানের কোনো প্রোডাকশন তারা তৈরি করতে পারলো, যেটাতে তুমিও প্রমোটেড হবে, এই একটা যুক্তি কিন্তু প্রতিযুক্তি হিসেবে হ্যাঁ। এবার আছে। ব্যাপারটা হচ্ছে আমি যে সময়টার কথা বলছি 2015-16, তো আমাদের নামে মানে যেটা গ্রান্ট আসতো ইয়ারলি, তখন বোধহয় না আমি বলছি 7 করে না বোধহয় না ছিল, 72,000 টাকার একটা অ্যামাউন্ট আসতো। 6 করে। হ্যাঁ 72,000 টাকার একটা অ্যামাউন্ট আসতো, 6 72 হুম, মান্থলি 6,000 টাকা। হুম, তো আমাদেরকে দেওয়া হতো মান্থলি ওই 1,500 টাকা। হুম। বাকি টাকাটা পুরোটাই মানে 72,000 টাকা পুরোটা আমাদেরকে ব্যাংক থেকে তুলে দিয়ে দলকে দিতে হতো, দিতে হতো। ওখান থেকে দিয়ে দেয়। এবার সেখান থেকে মাসে মাসে 1,500 টাকা করে আমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কিন্তু চলে যাচ্ছে। এবার আমার যেখানে বক্তব্য, একটা ছেলে যেখানে দলের মানে দলের যিনি হেড তিনি জানেন যে এ কিন্তু আর কিছু করে না, পুরোপুরি খাঁচা বেকার, এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও জানে, মানে ফ্যামিলিতে কন্ট্রিবিউটও করতে পারে না, হয়তো এরম ভাবে যদি চলে বেশি দিন কিন্তু টানতে পারবে না, কিন্তু এর মধ্যে
প্রবল সম্ভাবনা আছে। যেটা হয়েছিল টানতে পারিনি, বেশি দিন ছাড়তে হয়েছে। তো সেক্ষেত্রে তার পার্সপেক্টিভটাও আমাকে দেখতে হবে, কারণ এই ছেলেটার মধ্যে যদি প্রবল, যারা আপনার দলে আমি একটা কথা বলি যে শুভজিৎ আর মিষ্টু যে দুটি ছেলে মেয়ে আছে, আরো অনেকে আছে, আমার এই মুহূর্তে এই দুজনের কথাই মাথায় আসছে, প্রবল সম্ভাবনা দুজনের মধ্যে। কিন্তু দুজনেই কিন্তু খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছে। এবার এখনো বাড়ির থেকে সেই প্রেশারটা আসেনি। যদি বাই চান্স কোনো কারণে সেই প্রেশার হলো যে বাবা প্রচুর, মানে এটা না হোক আমি বলছি না, বাবা হয়তো অসুস্থ হয়ে গেলে প্রচুর টাকা সেখানে দিতে হবে, বা আর তারা মানে মানে বাজার করার পয়সাটাও তাদের নেই, তো সেক্ষেত্রে আমি যদি তাদের সাথে একই জিনিস করি, তাহলে তারা কিন্তু আজ নয়তো কাল দলটা ছেড়ে দেবে। সাথে দলও ক্ষতিগ্রস্ত হবে। একটা এত বড় প্রমিসিং দুটো ছেলে মেয়ে, তাদের কি এটা? হ্যাঁ, সেটা তাহলে সবার ক্ষেত্রে তো হয়, সবার ক্ষেত্রে নয়, অধিকাংশের ক্ষেত্রে। কিন্তু আমি যে সময় মানে ধরো 10 জন ওটা পাচ্ছে, 10 জন তো সেই মানের প্রমিসিং হতে পারে না সাধারণত, 2-3 জন হয় তার মধ্যে। এবার তুমি যদি ওই 2-3 জনকে আলাদা সুবিধা দাও, তখন সেটা আবার দলে একটা বিক্ষোভের জিনিস তৈরি হয়। আমি 3 জনকে ওটা দিলাম। সমস্যাটা কোথায় জানেন তো স্যার? মানে ব্যাপারটা হচ্ছে, আমরা যে বলি না ভেদভাব করছো, ভেদভাব হবেই। কারণ যার যোগ্যতা বেশি, যার প্রমিস বেশি, সে আর 5 জনের থেকে বেশি গুরুত্ব পাবেই। যে মানুষটাকে দেখতে সুন্দর, সে আর 5টা মানুষের থেকে মানে তার দিকে চোখটা বারবার যাবে, কিছু করার নেই। এই মানে কি বলবো, যে শ্রেণীহীন যে ব্যাপারটা না, পুরোপুরি হয় না, এটা থাকেই। সংগঠন চালাতে গেলে কিন্তু যার যেটা না, যার যেটা, সবাই তো একরকম জিনিস ডিজার্ভ করে না। হাতের 5 আঙুল যেরকম সমান হয় না, সবাই এক জিনিস ডিজার্ভ করে। সবাই তো ভাবে তারা করে। হ্যাঁ, সেটা তাদের মূর্খতাই তারা করে। যার ডিজার্ভ বেশি করে, তার সে তো বেশি গুরুত্ব পাবে। স্যার বেশি দেখছে, আমাকে তো করছে না, এটা থাকে। যেরকম আপনার যে সহবাস যে শর্ট ফিল্মটা আপনাদের যেটা দেখলাম, মোটামুটি সকলেই ভালো কাজ করেছে, কিন্তু মিষ্টু যে মেয়েটি, ওইটুকু জায়গায় যেটুকু কাজ করে বেরিয়ে গেছে, বারবার আমার মুখ থেকে তার জন্যই প্রশংসাটা সবার আগে আসছে। কারণ যখনই সহবাসের কথাটা মাথায় আসছে না, আমার কিন্তু মিষ্টুর ওই একটাই, বাদাম ভাজা খাবে, ওই একটা দৃশ্যের কথা বারবার আমি বলবো। এবার সেটা নিয়ে যদি কেউ বলে যে রাহুল দা পার্সিয়ালিটি করছে, ভেদভাব করছে, হ্যাঁ করছি। যার যেটা যোগ্যতা তাকে আমার সেটা বলতেই হবে। এটা সে ডিজার্ভ, যেটা ডিজার্ভ করে তাকে সেটা দিতেই হবে। তো এখন আপনি যেটা বলছেন যে গ্রান্টে এই জিনিসগুলো করায়, ঠিক আছে, এর নিশ্চয়ই না যুক্তি আছে, আমি মানছি, অস্বীকার করছি না। তোর তরফ থেকেও আমি একটা কথা বলতে পারি, তুই যেটা বলেছিস, এমন অনেক, নাম না করেই বলবো আর কি, এমন অনেকও শুনেছি আর কি, ওই টাকাগুলো নিয়ে তারপর হয়তো মানে পরিচালকের বাড়িতে কিছু একটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, ব্যক্তিগত ভোগসুখে। আমি এক্স্যাক্টলি এটাই বলবো। দেখুন, আপনাকে তো আমি নাম বলতে পারবো না, এবং কি ঘটেছে সেটাও আমি ডিটেলে বলতে পারবো না, বলা মানে আমার কাছে যেহেতু কোনো প্রমাণ নেই। আজকে আমার কাছে প্রুফ থাকলে আমি বলে দিতাম, আমার কারণে সেই ইয়েটা, না আমারও তো প্রমাণ নেই। যাই হোক, তো সেই জিনিসগুলো তো দেখেছি বাংলা থিয়েটার, এইগুলো তো হয়। তো কোথাও গিয়ে আমরা বেশি দিন আর টানতে পারলাম না। বর্তমানে 300টি গ্রুপের গ্রান্ট বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, এটা নিয়ে খুব আন্দোলন চলছে। এটা এপ্রিল মাসে আমরা কথা বলছি, জানি না এটা যখন বেরোবে পডকাস্টটা তখন কি পরিস্থিতি থাকবে। এই মুহূর্তে বিশাল নামকরা গ্রুপ, তাদের গ্রান্ট বন্ধ করে দিয়েছে একবারে 300টার উপর। তারা খুব সমস্যায় পড়ে গেছেন আর কি, সেটা নিয়ে আন্দোলন বা কাজকর্ম চলছে। যে যারা ওইটার উপর নির্ভরশীল পুরোপুরি ছিলেন, যে ওই টাকাটা হয়ে আমরা বড় কাজগুলো করছি, তারা হঠাৎ গিয়ে সেটা বন্ধ হয়ে যাওয়াটা খুব সমস্যার। আর আরেকটা ব্যাপার কি, যে থিয়েটার বলুন বা অভিনয় বলুন বা যে কোনো শিল্প, ইটস নট আ পার্ট টাইম জব, পুরোটাই তো প্যাশনের উপর দাঁড়িয়ে। যেরকম আমি কিছুদিন আগে আমার ওই মানে রিলসের তো ভালো জিনিসও আছে, রিল স্ক্রল করতে গিয়ে এবারে জিনিস দেখছিলাম যে চায়না, জাপান, এই সমস্ত জায়গায় না স্কুল লেভেল, মানে স্কুলেই স্টুডেন্টদের জন্য জিম থাকে, এবং স্কুলেই তাদেরকে ওয়েট ট্রেনিং করানো হয়, বিভিন্ন রকম মানে খেলাধুলা করানো হয়। তাই জন্য এই সমস্ত দেশগুলো অলিম্পিক্সে এত ভালো পদক আনতে পারে, এত বেশি করে পদক আনতে পারে। কিন্তু ভারতে পুরো ব্যাপারটা প্যাশনের উপর দাঁড়িয়ে আছে। ছোট থেকেই দেখা হয় কার কোন দিকে ন্যাক আছে, তাকে সেদিকে ঠেলে তাকে তার স্বভাব অনুযায়ী তাকে ট্রিটমেন্ট, তাকে শিক্ষা। আমাদের এখানে সবাইকে তো গ্র্যাজুয়েট হতে হবে, সবাইকে একই দিকে যেতে হবে, তুমি পারো না বলে একই দিকে যেতে হবে। তো এই যে থিয়েটার বা শিল্পটা যেটা, এটাও কিন্তু পুরোটা প্যাশনের উপর দাঁড়িয়ে আছে। যেদিন আপনার সাথে আমার প্রথম কথা হয়েছিল, আপনি আমাকে এই ওয়ার্কশপের জন্য ডেকেছিলেন, সেই দিনই আপনাকে একটা কথা বলেছিলাম যে স্যার, থিয়েটারটা কিন্তু আমার প্রফেশন নয়, এটা প্যাশন, আর পুরো ব্যাপারটাই প্যাশনের উপর দাঁড়িয়ে আছে। সেই কারণে আরেকটা ব্যাপার কি হচ্ছে না, আর অ্যাক্টিং ইজ নট আ পার্ট টাইম জব, অভিনয়টা একদমই পার্ট টাইম কাজ নয়, এটাও কিন্তু সাধনা। মানে একজন যোগী, তাকে যেরকম মানে একদম অষ্টাঙ্গিক যোগের মাধ্যমে সমাধি অবস্থা অব্দি রিচ করার আগে তাকে যেরকম সাধনা করতে হয়, অভিনয়টা সেরকমই সাধনা। এই যে আজকে আপনি সবকিছু ছেড়ে দিয়ে শুধু থিয়েটার নিয়ে রয়েছেন, সাধনা করতে পারছেন, কিন্তু আপনি ব্যাকআপে কিন্তু সেই মানুষগুলোকে পাচ্ছেন না যারাও আপনার মতো এরকম ডেডিকেট হতে পেরেছে, যে কারণেই হোক পারেনি। ফলত আজকে আপনি যতদূর যেতে পারতেন, কারণ এটা তো একা এগোনো যায় না। মাইমটাও না, আমি 2-1টা পারফরমেন্স আমি সোলো পারফরমেন্স করে দিলাম, তাও সেখানেও আমার লাইট লাগবে, মিউজিক লাগবে, অনেক ব্যাপার আছে। কিন্তু থিয়েটার এটা তো সম্মিলিত না, আরো অনেককে আমার দরকার।
কিন্তু আপনি আপনার সাথে সেই ব্যাকআপটা পাচ্ছেন না, ফলত আপনি যেটা ডিজার্ভ করেন সেখানেই আপনি বিয়েতে পৌঁছতে পারেননি। কারণ আপনার যে সেই বিদ্রোহী নাটকটা দেখার পর, সেই অভিনয় দেখার পর আমি বললাম যে এই অভিনেতাটাকে এখনো মানুষজন চেনে না। যে এমন একজন অভিনেতা, না এমন একজন অভিনেতা যাকে নিয়ে যার মানে নাটক দেখবো বলে রাতের পর রাত লোকে লাইন দিচ্ছে, আমিও দিয়েছি, কিন্তু একটা সময় পর দেখলাম সেই অভিনেতা একই রকম অভিনয় করে যাচ্ছেন। মানে এই নায়ক ছবির যে সংলাপটা আছে না, যে সত্যজিৎ রায়ের লেখা, উত্তম কুমারের মুখ দিয়ে যেটা বলিয়েছিলেন যে এদের কাছে চরিত্র ফরিত্র কিছু ম্যাটার করে না রে, তুই যাই দে না কেন সেই এক ছাঁচে ফেলে দেবে। সেই দেখলাম তাই, যে গিরিশ ঘোষ যখন অভিনয় করছে সেই, তারপর অন্য ক্যারেক্টার যখন করছে সেই একই একই লেভেল থেকে একই ভাবে কথা বলা, একই রকম হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। তাহলে এই মানুষটাকে, এই অভিনেতাকে লোকে চেনে না, কারণ আপনি যেটা ডিজার্ভ করেন আপনি আজকে পাননি কেন? কারণ থিয়েটারটা আজকে প্যাশনের উপর দাঁড়িয়ে আছে, পুরোটাই প্যাশনের উপর দাঁড়িয়ে আছে। আজকে এত বছর লড়াই করার পর আমার বাবা মা এটা বুঝতে পেরেছে। বলে আমার একটি সম্বন্ধ এলো, আমার একটা সম্বন্ধ এসেছিল, আমি থিয়েটার করি বলে তারা আমাকে একসেপ্ট করেনি, সেটা নাকি খারাপ জিনিস। তখন যখন আবার দ্বিতীয়বার যখন তাদেরকে তারা কনভিন্সড হয়, তখন আমার বাবা শুনেই বলেছিল যে না, থিয়েটারটা আমার ছেলের স্বপ্ন। মানে তারা কন্ডিশন দিয়েছিল যে থিয়েটার না করলে ঠিক আছে। আমার বাবা মা তখন দুজনেই বলেছিল যে না, থিয়েটার ওর স্বপ্ন, ভবিষ্যতে এটা নিয়ে কাজ করবে, ও কেন স্যাক্রিফাইস করবে। সমাজে এখন এই মানসিকতা আছে প্রচুর, আগে প্রচুর ছিল, এখন কমেছে, কিন্তু এখনো আছে যে তুমি একসঙ্গে ছেলে মেয়ে মিলে নাচের অনুষ্ঠান করছো ঠিক আছে, গান করছো ঠিক আছে, অভিনয় করছো মানে তোমার চরিত্র খারাপ হয়ে গেল। তাই না? এই চরিত্র ব্যাপারটাও খুব গন্ডগোলের ব্যাপার। অথচ মানুষ এটাও জানে না যে বোল্ড সিনে যদি কেউ অভিনয় করে, বোল্ড সিন করার কিন্তু টেকনিক্যালি আছে। মানে অভিনেতা অভিনেত্রী বোল্ড সিন করছে, মানে ইন্টিমেট সিন করছে, কিন্তু একে অপরকে টাচ না করেও সেটা করা না, যায়। বোল্ড অব্দি যেতে হবে না, এমনিতেই অভিনয় করছো মানে তোমার চরিত্র খারাপ। এই একটা বেশ জনগণ ধারণা আছে আর কি। যাই হোক, সে আর কিছু করা যাবে না, যতদিন না বদলাচ্ছে আমরা কি করতে পারবো। রাহুলের ফিউচার প্ল্যান কি, মানে অভিনয় সংক্রান্ত? অভিনয় সংক্রান্ত আপাতত আমি আমার স্টুডেন্টদেরকে, আমার নিজস্ব মানে লকডাউনে বাড়িতে বসে বসে আমি প্রচুর স্ক্রিপ্ট লিখেছিলাম। তার মধ্যে থেকে একটি হচ্ছে রবি ঠাকুরের একটি ছোট গল্প আছে, মুসলমানির গল্প। তো সেই গল্পটাকে আমি আজকের ছাঁচে ফেলে একটা নাটক লিখেছি, জাত গেল। এবার সেই নাটকে আমি মানে বিভিন্ন সুফি গান থেকে শুরু করে কালারিপায়েট্টু, পটের গান, পুতুল নাচ, আমাদের বাংলার, আর কালারিপায়েট্টু যদি আমাদের বাংলার নয়, বাট ওটাকেও আমি রেখেছি। বাংলার যে ছোট 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 জায়গাগুলো, বিশেষ করে পটের গান, এই জিনিসগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, তারপর নকশি কাঁথা, কাঁথা বোনা, এই শিল্পগুলোকে নিয়ে আমি একটা মানে আর কি আজকের ছাঁচে ফেলে একটা নাটক আমি লিখেছি। কিন্তু ওটা দীর্ঘ নাটক। ওই নাটকটাকে মঞ্চস্থ করতে যে খরচাটা যেটা আছে, আমার কাছে আবার আমার থিয়েটার করার পদ্ধতিটা একটু অন্যরকম, সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে আমার আর একটা ছোট ছোট কিছু স্ক্রিপ্ট আছে, যার মধ্যে এখন একটা স্ক্রিপ্ট আমি হালেই কাজ শুরু করেছি, সেটা হচ্ছে স্বর্গ নাকি জান্নাত। রিসেন্ট মানে যে যে ঘটনাটা ঘটলো, এখন এটা নিয়ে আমি ডিটেল কিছু বলছি না। তো সেই ছোট একটা নাটক, এই 1 ঘন্টা 10-15 মিনিটের হয়তো একটা নাটক হবে, যে নাটকে আপনি একটি গুরুত্বপূর্ণ মানে ভূমিকা অভিনয় করবেন। আপনাকে ছাড়া আমি ভাবতেই পারবো না এই ক্যারেক্টারটা, ওই চরিত্রটা, ওই ইয়েটা, ওই কণ্ঠস্বর, এটা আপনাকে ছাড়া হবেই না। এটা আমার বলা মানে খুব মানে বড় গলা করেই বলছি, এটা হবেই না। এটা যে কারণ লিখতে লিখতে আমি আপনার ছবিটাই ভেবেছি যে, তো যাই হোক। তো লোকে আমাকে নিয়ে যে ভেবে একটা কিছু লিখেছে, এটাই জন্য আমি ধন্য মনে করছি। আমি অতটা যোগ্য নই। যাই হোক, তো এবার ওই নাটকটা নিয়ে আমি কাজ শুরু করছি, আমার স্টুডেন্টদেরকে রিসেন্টলি শুরু করছি। আপনাকে খুব তাড়াতাড়ি ডাকবো আমি রিহার্সালে। এখনো কোনো ঘর আমরা ভাড়া পাইনি, আপাতত আমার বাড়ির ছাদে আমি রিহার্সালটা স্টার্ট করেছি। এবং যারা মানে কাজটা করছে অধিকাংশই ইনোসেন্ট, মানে ডান্স, ম্যাক্সিমামই ডান্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, অভিনয়টা তার আগে কেউই করেনি, তাই বেসিক থেকে তাদেরকে আমার শুরু করতে হচ্ছে। এইবার আর্নিং এর এই যে জায়গাটা, মানে অর্থ না থাকলে তো পরমার্থও পাওয়া যায় না। তো সেই অর্থের জন্য আমরা যেটা ভেবেছি যে আমাদের একটা ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল আমরা করব। সোশ্যাল মিডিয়া থেকে কি করে মানে রেগুলার অ্যাক্টিভ থাকার মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে যত তাড়াতাড়ি আমরা আর্নিংটা স্টার্ট করতে পারি, সেখান থেকে এটা চেষ্টা করব। আর আমার থিয়েটার করার যে পদ্ধতি, যেটা এটা আমি একটা ছোট্ট ঘটনা বলি, যে তখন আমি নাট্যাননে কাজ করি, আমার গুরু অভিনেতা চন্দন সেন। তো দলের কিছু কিছু সিনিয়র থাকতো, যারা একটু জুনিয়ররা যারা যখন যেত, তাদেরকে একটু একটু বেস দিয়ে কথা বলা, এরকম করতো, দাদাগিরি করতো, এটা সবাই করে এটা। তো একদিন স্যারকে প্রথমে কিছু বলতেন না। এবার একদিন হঠাৎ করে একজন সিনিয়র, নাম বলবো না, তাকে ডেকে নামে বলছে, আচ্ছা এরকম কখনো হয়েছে আপনার ক্ষেত্রে যে কোনো একটা নাটক করার আগে আপনার একটা সুপারস্টিশন ছিল, কিন্তু সেই নাটকটা করার পর আপনার সেই বদগুণটা চলে গেছে? মানে যেরকম ধরুন উৎপল দত্তের সূর্য শিকার নাটকটা, ওটা করার আগে আপনি 1 শালিক দেখলেই 2 শালিক খুঁজতেন, কিন্তু ওই নাটকটা করার পরেও যদি আপনি সেম জিনিস করেন, তাহলে মানে ডেভেলপমেন্ট হয়নি, আপনার এই জায়গাটা খোলেনি, যেখানে অ্যাক্টিং এও কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। তো সেদিনকে আমি একটা জিনিস বুঝলাম, থিয়েটার, অভিনয়, যে কোনো শিল্প, এটা একটা খুঁজে চলা।
তো আমার যে থিয়েটার করার যে ধরনটা, যে কারণে আমি থিয়েটারটা আরো করি, যে সত্যকে অনুসন্ধান করা, মানে আমি যখন একটা প্রোডাকশন শুরু করব সেই সময়কার যে আমি আর ফার্স্ট শো হয়ে যাওয়ার পরের যে আমি, এই দুটো আমির মধ্যে একটা বিস্তর ফারাক থাকবে। তো এই যে জাত গেল যে নাটকটা যেটা আমি করবো, ও আর একটা শিল্প যেটা আছে ছৌ নাচ, এটাও থাকবে। তো আমি যেটা প্ল্যান করেছি, এটা কেন এত মানে ব্যয়বহুল, মানে নাটকটা মঞ্চস্থ করতে বা তার প্রপস এর জন্য বা সেটের জন্য কিন্তু কোনো সেই অর্থে খরচা নেই, খরচা হবে এর প্রস্তুতির জন্য। কিরকম? ধরুন ছৌ নাচ, ছৌ নাচ একটা থাকবে, হয়তো স্টেজে হয়তো ওটা 2-3 মিনিটের হয়তো থাকবে, কিন্তু এবং দলের সবাই তো আর ছৌ নাচে পারফর্ম করবে না, স্টেজে করবে হয়তো 4-5 জন, কিন্তু এন্টায়ার দল, পুরো টিমটাকে নিয়ে আমি পুরুলিয়াতে চলে যাব, 2 সপ্তাহ 1 সপ্তাহ যতদিন লাগে ওখানে থেকে ওখানকার ওই ছৌ শিল্পীদের সঙ্গে ওঠা বসা করে ওদের থেকে ডাইরেক্ট ওয়ার্কশপ করে আমরা কাজটা করব। কালারিপায় একটু, যদি কেরালা যাওয়া পসিবল না হয়, কোনো এখানে প্রচুর ট্রেনার আছে কালিপুটে করায়, তাদেরকে হায়ার করে টানা 2 সপ্তাহ ধরে তাদের সাথে ওয়ার্কশপ করে একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প মতো করে, মানে দিন সকাল থেকে রাত অব্দি শুধু কালারিপায় একটু পটের গান, সেখানে আমরা যাব, ওই শিল্পীদের সঙ্গে থাকবো, তারা কিভাবে একটা এরকম পট তৈরি করছে, সেটা নিয়ে কিভাবে গান বানাচ্ছে শিখে, মানে আমার থিয়েটার করার মানে পদ্ধতিটাই হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। আমি আরো জানবো, নিজেকে আরো এনরিচ করব। তাই শুরুটা যখন করছি সেই আমি, আর যখন শেষ তো নয়, মানে ফার্স্ট শো এর পর অ্যাটলিস্ট দুটো আমির মধ্যে পার্থক্য থাকবে। এগুলো শুনে আমার তো প্রচন্ড হয় নাটকটা দেখতে ইচ্ছে করছে সামনে বসে, তাই না? মানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হতে চলেছে আশা করি সমস্ত দর্শকের। ও আবার এর মধ্যে আমার অভিনয় করতে বলছে, করতে হবেই। সেটা না করলে বোধহয় আরো ভালো করে দেখতে ইচ্ছে করছে আমার না, সেটা তো স্বর্গ বা জান, হ্যাঁ জাত গেল তো আপনাকে, যে হবির খার যে চরিত্রটা কিন্তু আমি আপনাকেই ভেবেছি। হবির খা হোক আর কবির খা হোক, আমি তো দেখতে পাবো না, তাই না? অভিনয় করতে করতে দেখতে পাবো না আমি, এই একটা আমার আক্ষেপ থেকে যাবে আর কি। যাই হোক, যদি ও যখন মনে করছে অন্তত ওই চলনটারও কিছু সঙ্গে হয়তো থাকতে পারবো, সেটাও একটা এক্সপিরিয়েন্স, সেটাও আমাকে সমৃদ্ধ করবে আশা রাখছি। রাহুলের ভবিষ্যৎ কর্মজীবন অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে, একটা কথা বলি, বিডিকে প্রোডাকশন হাউস আমার যেটি চ্যানেল, আমাদের চ্যানেল, সেটাতে নতুন একটি শর্ট ফিল্ম খুব তাড়াতাড়ি আসবে আশা করা যাচ্ছে, এবং সেটিতে আমরা কিন্তু কাজ করেছি রাহুলের ডিরেকশনে। রাহুল আমাদের ডিরেকশন দিয়েছে ওর স্ক্রিপ্টে, আমাদের শুটিং হয়ে গেছিল ডিসেম্বরে, সেটা এখনো পোস্ট প্রোডাকশন টেবিলে এবার উঠবে। তারপর আশা করি আমাদের চ্যানেল থেকে সেটি প্রকাশিত হবে, তখন আপনারাও মতামত দেবেন। তা রাহুলকে শুভেচ্ছা আর কত জানাবো। রাহুলের জন্য সবসময় শুভেচ্ছা না স্যার, আশীর্বাদ চাই। ঠিক আছে, রাহুলের জন্য হৃদয় সবসময় খোলা আছে আমাদের। কারণ সম্রাট সান্যাল স্যার এটা বলতে পারলাম না, যে যখন আমি মানে থিয়েটার করার জন্য কামব্যাক করার জন্য আকুপাকু করছি, স্যারের সাথে সোশ্যাল মিডিয়াতে পরিচয়, কারণ স্যারের নাম আমি এত শুনেছি, আমার মাস্তুতো ভাই সে স্যারের স্টুডেন্ট, আমার ছাত্র স্যারের ছাত্র, মানে যখন আমি থিয়েটারের কথা জানতে পারলাম যে আমি থিয়েটার করি, স্টুডেন্টরা বলতে, স্যার জানেন আমি থিয়েটার করতাম, কোথায় করতে, বরানগরে পড়তাম, তো স্কুলে করতাম স্যারের কাছে, বলে কি দেখুন সম্রাট সান্যাল স্যার। আচ্ছা। তো জানার পর একদিন ফেসবুকে হঠাৎ করে স্যার এই ফ্রেন্ড সাজেশনে আসে না, দেখলাম, বলে এই সম্রাট সান্যাল কি সেই সম্রাট সান্যাল স্যার? তখন সার্চ করে দেখলাম যে হ্যাঁ থিয়েটার করে। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, স্যার অ্যাকসেপ্ট করলেন, সেইখান থেকে স্যারের সাথে পরিচয়। এবার স্যারও হয়তো আমাকে ফেসবুকে আমার অ্যাক্টিভিটি দেখে একদিন আমার নাম্বার চাইলেন, স্যারের সাথে দেখা হয়েছিল তার আগে একদিন বরানগরে, তো নাম্বার চাইলেন, আমি নাম্বার দিলাম, স্যার ফোন করে আমাকে প্রথম ওয়ার্কশপ, সেই সময়টা 2024 ওই মে জুন, স্যার ওয়ার্কশপ করানোর জন্য আমি ডাকলে, মানে তখন আমি আকুপাকু করছি থিয়েটারে কামব্যাক করবো বলে। 2019 আমি লাস্ট স্টেজে উঠেছিলাম, তারপর 2024 মানে 5 বছর পর নাটকের রিহার্সাল রুমে আমি ঢুকলাম। ওই আবার সেই থিয়েটারের গন্ধ, রিহার্সাল রুমে একটা আলাদা স্মেল থাকে, মানে সন্ধ্যেবেলা মানে একটা সময় ছিল আমার কাছে নাটকের রিহার্সাল, সন্ধ্যেবেলা মানেই ওই ভাঁড়ে করে চা, চপ, মুড়ি, কখনো কখনো এগরোল, এই ব্যাপারটা ছিল। এখন তো সকাল থেকে রাত অব্দি শুধু ইনহেল আর এক্সেল। কাজটা আমার ভালো লাগে না আমি বলবো না, কিন্তু ওটা তো আমার প্যাশন নয়। আমার প্যাশন তো ব্যায়ামটা আমি করতাম নিজে ভালো থাকার জন্য, কিন্তু ব্যায়াম শিক্ষক হবো এটা আমি কোনোদিন মানে স্বপ্ন কল্পনা করিনি, হতে হয়েছে। ভালো লাগে আমার শেখাতে, অবশ্যই ভালো লাগে, কিন্তু এই যে বললাম যেটা প্যাশন যেটা নয়, প্যাশন তো এইটা। তো যাই হোক, তো 5 বছর পর প্রথম আবার রিহার্সাল রুমে এলাম, তো এরকম রাখতে তো আবার মানে এবার তো হঠাৎ শর্ট ফিল্মের ব্যাপারটা দেখলাম স্যারের। তো আমি তার আগে একটা ছোট্ট শর্ট ফিল্ম করেছিলাম, স্যারকে বললাম স্যার আমিও শর্ট ফিল্ম করি, লিখি, আপনি আমাকে যদি একটা সুযোগ দেন। প্রথমবারেই স্যার ডেকে নিলেন, প্রথমবারেই সুযোগ দিয়ে দিলেন যে কর, এবং শুধু সুযোগ দেওয়া নয়, 1000% স্বাধীনতা দেওয়া, যে যা খুশি কর, আমার পুরো রিহার্সাল রুম তোকে ছেড়ে দিলাম, আমার যে কজন ছেলে মেয়ে আছে তোকে দিয়ে দিলাম, যা খুশি কর। আলাম স্যার ঠিক আছে, আপনাকে অভিনয় করতে হবে। স্যার বলে সে কি, আমার বললাম হ্যাঁ করতে হবে। ওই কাজ করা শুরু, এবং
খুব আনন্দ করে। আর আমি এমন একটা মানুষ, আমি না, ওরে তুমি বাবা, ভেরি ফ্র্যাঙ্ক, ওরে বাবা। আতলামিটা পছন্দ করি না। হুম। মানে বহু জায়গায় কাজ করতে গেলে আমি দেখেছি, আমি কাউকে ছোট করছি না, ব্যাংক করছি না, সবাই আমার প্রণম্য। হয়তো 7 দিনের ওয়ার্কশপ করানোর জন্য 10,000 টাকা নিয়ে নেবে, যেটা একটা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পক্ষে এফোর্ড করা প্রায় অসম্ভব। তো সেখানে কাজ করতে দেখেছি, আচ্ছা ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু এই দিক থেকে ঘুরে এইদিকে গেলে ভালো হতো, আচ্ছা লাইটটা যদি ওই দিক থেকে ঘুরে এইভাবে আসতো, এটা শেডস তৈরি করতো বিটার মুখে। এই ব্যাপারগুলো দেখি এবং আলটিমেটলি যখন কাজটা হয়ে আসে কিছুই নেই এই কাজের মধ্যে। তো এই আতলামিগুলো আমি দেখি, কিন্তু আমার এই তরুণ তুর্কিদের সাথে, ইনোসেন্ট অনেস্ট ছেলেমেয়েদের সাথে কাজ করতে আমার ভীষণ ভালো। মানে র ট্যালেন্ট আছে, যে এই মাত্র মানে যে দুজনের নাম বললাম, শুভজিৎ, মিষ্টু, এই যে র ট্যালেন্ট নিয়ে যে এদের মানে এত ইনোসেন্ট, এত অনেস্ট। আর স্টুডেন্ট যদি অনেস্ট হয়, ইনোসেন্ট হয়, তাদেরকে ব্রিলিয়েন্ট তৈরি করে নেওয়া যায়। তুমি কতটা জানো, কতটা শিখে এসছো, আমার তাতে ম্যাটার করে না। তুমি কতটা নিজেকে সততার সহিত এক্সপ্লোর করতে চাও, সেইটা আমার কাছে ম্যাটার করে। অ্যাডাপ্টার কিরকম সেটা হ্যাঁ, এক্স্যাক্টলি, এইটা ম্যাটার করে। তো এদেরকে নিয়ে আমি কাজ করলাম, কাজ করে সত্যি মানে একটা স্বর্গসুখ যাকে বলে, মানে স্যাটিসফ্যাকশন। এবার না, আমরাও মানে ওই যে ওর ডিরেকশনে যখন আমরা কাজ করলাম, মানে অভিনয় করলাম সবাই, টেকনিক্যাল কাজ, আমাদের মনে হচ্ছে দুদিন বোধহয় শুটিং হতো আমাদের, তাই না? হ্যাঁ, দুদিন। দুদিন আমরা মনে হচ্ছিল আমরা পিকনিক করছি আর কি। হ্যাঁ, মানে রাহুল এত খাইয়েছে সবাইকে মিলে, সবাই টিফিন নিয়ে এসছে, নিয়ে এসে খাওয়া হয়েছে। সে টিফিন আর কি পুরো ফ্যামিলিয়ার ব্যাপার। মানে আমাদের পিকনিকের মাঝে একটু একটু করে শুটিং হচ্ছে, এটা মনে হচ্ছিল আমাদের। না, খাওয়া দাওয়াটা থাকবে। আমি ব্যায়াম করেই যাই করি, ভোজন রসিক মানুষ। আমি নিজে খেতে ভালোবাসি, আমার বাবা মার মতো আমি খাওয়াতে ভালোবাসি, এই হচ্ছে ব্যাপার। এরম ডিরেক্টর তো আমরা মাঝে মাঝেই চাইবো আর কি। না না, স্ক্রিপ্ট রেডি আছে, আপনি ডাকলে আমি আবার চলে আসবো। আমার স্ক্রিপ্ট রেডি আছে, সব রেডি আছে। এই লকডাউনে বসে বসে বহু স্ক্রিপ্ট লিখে গেছি, প্রত্যেকদিন একটা করে ছোট ছোট রাহুল ভালো থাকুক, সারা জীবন এরম প্রাণবন্ত থাকুক। এরম প্রাণবন্ত মানুষ খুব কম দেখা যায়, এটা আমি কিন্তু একদম খোলা মনে বলছি সকলকে। এত এনার্জেটিক, এত প্রাণ একটা মানুষের মধ্যে। আমরা সবাই প্রাণী, প্রাণ তো আছেই, মানে বেঁচে আছি কি করে, কিন্তু প্রাণটা তো দেখাই যায় না, সব তো কিন্তু মরে মরে বেঁচে থাকি, তাই না? প্রাণের যে স্পর্শ, রাহুলের সাথে দুটো কথা বললে আপনারাও নিশ্চয়ই সেটা অনুভব করবেন, এই পডকাস্টটা যারা দেখছেন। রাহুলকে যাওয়ার আগে একটি অনুরোধ করব, আমাদের এই খাতায় একটা অটোগ্রাফ দিয়ে যেতে। এই রে যেটা autograph? যেটা আমরা একদম আমারও বাহ। সংগ্রহ করে রাখবো। মানে এমন একজন মানুষ যে প্রথম পডকাস্টে ডাকলো, প্রথম মানে কি বলবো, যে অটোগ্রাফ নিচ্ছে, মানে আমি যে আর পাঁচজনের থেকে আলাদা, একটা মানুষকে এতটা সম্মান দেবে, এটাও কিন্তু শেখার। এবং আরো একটা কথা বলি, এই যে মানুষটা সম্রাট স্যান্যাল স্যার, একমাত্র মানুষ যাকে আমি হিংসা করি। কেন করি? কারণ উনি যে জীবনটা যাপন করছেন, আমি এক্স্যাক্টলি এই জীবনটাই যাপন করতে চাই। মানে 24 আওয়ার্স শুধু থিয়েটার থিয়েটার থিয়েটার, মানে বা অভিনয় অভিনয় অভিনয়। দেখা যাক, চেষ্টা তো চলছে। যদি আমার থিয়েটার গ্রুপটাকে আমি দাঁড় করাতে পারি আমরা, তাহলে আবার হয়তো আসা যেতে ওই পারে। যে শাহরুখ খান কি একটা বলেছিল, সিদ্ধার্থ से कुछ चाहो तो पूरे जब कायनात। पूरी शिद्दत से कुछ मांगो तो पूरी कायनात एक हो जाएगी, आपको आपकी लक्ष्य तक पहुंचाने। হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে স্যার, আপনাদের সহযোগিতা যদি থাকে। একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে, তাই না? হ্যাঁ, একদম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। স্যারকে একটা প্রণাম। অটোগ্রাফ। আমার অটোগ্রাফ, আরিফ বাবা কোথায়, এখানে? আজকে তারিখ কত? 22শে জুন। না, আজকে 11ই এপ্রিল 11/4/2026।2026। থ্যাংক ইউ।